তো স্টোর বেস রিটেলটা করিয়েছিলাম। আচ্ছা, না স্টোর বেস রিটেল করায়নি। এইটুকু করেছিলাম তাই তো? এইটুকু পর্যন্ত করেছিলাম মনে হয়। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, তো আমাদের আজ কমপ্লিট হয়েছে ওনারশিপটা। ওনারশিপের মধ্যে রয়েছে ইন্ডিপেন্ডেন্টলি ওন, চেইন ওন, ফ্র্যাঞ্চাইজি অপারেটেড, ওন বাই ম্যানুফ্যাকচার, লিজ ডিপার্টমেন্ট। এই 1 2 3 4 5, এই পাঁচটার মধ্যে কারো কোনো প্রবলেম আছে? যদি থাকে তো আমি আবার ভালো করে বোঝাবো। কারোর কোনো প্রবলেম আছে? ইন্ডিপেন্ডেন্টলি ওন হচ্ছে পাড়ার মুদিখানার দোকান বা ছোট ছোট দোকান, যেমন উম, তোমার মেডিসিনের দোকান, টেইলারিং এর দোকান, তারপরে নাপিতের দোকান, ঠিক আছে, এরম টাইপের দোকানগুলো। আচ্ছা, চেইন ওন হচ্ছে এক বা একাধিক, মানে এক কোম্পানি মালিক একজন বা একাধিক লোক হবে বা একটা গ্রুপ হবে, এবং সেই কোম্পানির যত দোকান আছে সেটা সারা ভারতবর্ষে ছড়িয়ে থাকবে। যেমন প্যান্টালুন, শপার স্টপ, এগুলো, বিগ বাজার, বাজার কলকাতা, এইগুলো। আচ্ছা, ওন বাই ফ্র্যাঞ্চাইজি অপারেটেড হচ্ছে ফ্র্যাঞ্চাইজি অপারেটেড ফ্র্যাঞ্চাইজি অপারেটরটা কি? ফ্র্যাঞ্চাইজি অপারেটর হচ্ছে আহ, যখন অন্য একটা ব্র্যান্ডের ওনার অন্য একটা দোকানের ওনারকে অধিকার দেয় তার ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করার জন্য, তাকে ফ্র্যাঞ্চাইজি অপারেটেড বলা হয়। এক্ষেত্রে যে ব্র্যান্ড যে ব্র্যান্ডের প্রোডাক্ট তুমি বিক্রি করছো তাকে বলা হয় ফ্র্যাঞ্চাইজার। আর যে দোকান সেই ব্র্যান্ডের প্রোডাক্টটা বিক্রি করছে তাকে বলা হয় ফ্র্যাঞ্চাইজি। ঠিক আছে, এইটা ইন্টারভিউতে, মানে ইন্টারভিউ না সরি, এটা পরীক্ষাতে আসতে পারে যে ফ্র্যাঞ্চাইজার, মানে যে হয়তো বললো যে ম্যাকডোনাল্ডস ইজ এ ব্র্যান্ড হুইচ ইজ, না, বললো যে তোমার একটা ব্র্যান্ড, তুমি একটা দোকান খুলেছো কেএফসির, তো তুমি কে, ফ্র্যাঞ্চাইজার অর ফ্র্যাঞ্চাইজি? তোমাকে ফ্র্যাঞ্চাইজির উপরে টিক দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, দিগন্তকে বলছি, আমাদের পরীক্ষা কিন্তু নর্মালি এমসিকিউ কোশ্চেন হবে, ঠিক আছে, কোনো বড় কোশ্চেন না, কোনো বড় ঠিক কোশ্চেনের আছে, পরীক্ষা হবে না, জাস্ট এমসিকিউ তে হবে। ঠিক আছে। এমসিকিউ বা এমসিকিউ, ওর মধ্যে টিক চিহ্ন হতে পারে, বা হয়তো ট্রু ফলস আছে, ওখানে তোমার ট্রু বা ফলস দেখাতে হবে, ব্যাস এইটাই। কোনো বড় কোশ্চেনে নেই। আমি যখন হয়তো এক্সাম নেব, একবার দুবার হয়তো এক্সাম নেব, তখন আমি লিখতে বলতে পারি যে রিটেল কাকে বলে বলো, বা ফ্র্যাঞ্চাইজি অপারেটেড বলতে কি বোঝো লেখো। তুমি তোমার মতো লিখবে, এমন না যে আমি এখানে যেটা লেখা আছে বা আমি যেটা বলছি সেটাই তোমার লিখতে হবে। তুমি তোমার পছন্দ মতো করে লিখবে, তুমি আমার কাছ থেকে যা বুঝেছো সেটা তুমি লিখবে। হ্যাঁ, এই হবে। তো পরীক্ষা নিয়ে অত চাপ নেই, আশা করি। আর তোমাদের তো গ্রুপে তো দেখছো তোমাদের অন জব ট্রেনিং এর জন্য পাঠানো হবে, তো ওটা করলে খুবই ভালো হবে। তোমরা নিজেরা বুঝতে পারবে যে তোমরা যেই কোম্পানির, মানে তোমরা যে সেক্টরের জন্য ইচ্ছুক সেই সেক্টরটা কিরকম। এখন দেখা যাক, এটা তোমাদের পৌরসভা থেকে করবে, তো দেখি এই পৌরসভা থেকে কতটা করে। আচ্ছা, আচ্ছা, এই হচ্ছে ফ্র্যাঞ্চাইজি অপারেটেড হলো। ওন বাই ম্যানুফ্যাকচার হচ্ছে দিস রিটেল আউটলেট আর ওনড এন্ড অপারেটেড বাই দ্য ম্যানুফ্যাকচার অফ দ্য প্রোডাক্ট। মানে যে কোম্পানি প্রোডাক্টটা তৈরি করছে সেই কোম্পানি একটা দোকান দিচ্ছে, সেই দোকানে তার কোম্পানির প্রোডাক্ট বিক্রি হচ্ছে। যেমন টাইটেন আছে, বাটা আছে, রেমন্ড আছে, খাদিম আছে, এরা নিজেরাই তৈরি করে, নিজেদের দোকানে নিজেদের প্রোডাক্ট ওরা বিক্রি করে। হুম, এইগুলো। তারপরে হচ্ছে লিজ ডিপার্টমেন্ট। তো স্যার আগের দিন তো বললেন এই ইসের টাইটান তো ইসের প্রোডাক্ট হচ্ছে কি যেন ওর নাম, টাটা। টাটা, হ্যাঁ, টাটার তো প্রোডাক্ট। তো তো সেক্ষেত্রে তো ও ও ও তো ইসের প্রোডাক্ট ইউজ করছে, মানে টাটার প্রোডাক্ট ইউজ করছে, তো ওর নিজের না না, প্রোডাক্ট। টাইটেন টাটার প্রোডাক্ট কেন? টাইটেন তো নিজেই টাটার একটা ব্র্যান্ড, তো নিজেই টাটার একটা ব্র্যান্ড। তো টাইটেন টাইটেন তাদের কোম্পানির প্রোডাক্ট তাদের দোকানে বিক্রি করছে। ঠিক আছে, মানে তুমি কি হিসেবে বলতে চাইছো বলো, আমি তোমার কথাটা ঠিক মতো বুঝতে পারছি না।
তুমি কি বলতে মানে চাইছো? হ্যাঁ, ওদের তো সব মালই টাটারাই দিচ্ছে, খালি তো ও তো খালি কোম্পানি, আমার মনে হয় সে তো কোম্পানি খালি আছে, কোম্পানিকে একজন দায়িত্ব দিয়েছে, সে কাজ করছে, আমার এটা মনে হলো, তার জন্য আমি বললাম। না তুমি দেখো, এটা একটা সংস্থা। যেমন জিনিসটা কিরকম, ধরো তোমার আহ, বাবা তোমাকে পড়াশোনা করিয়েছে, পড়াশোনা করিয়ে তুমি ধরো কলকাতায় এসে কাজ করছো। তো তুমি কলকাতায় কিছুদিন ভাড়া বাড়ি থেকে কাজ করলে, তারপর তুমি একটা ফ্ল্যাট কিনলে। ফ্ল্যাট কেনার পরে তুমি আহ, তোমার সংসার হলো, তুমি সংসার পাতলে। তো তুমি অ্যাকচুয়ালি কে? তুমি তো তোমার বাবার ছেলে না, তো সেই হিসাবে মানে জিনিসটা এরকম হচ্ছে, তুমি বাবা হচ্ছে এখানে টাটা, আর ছেলে হচ্ছে এখানে টাইটেন। তো টাইটেন তোমার একটা আলাদা পরিবার হচ্ছে, তার মানে এই না যে তোমার বাবার কাছ থেকে তোমার রিলেশন শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমার তোমার সামর্থ্য আছে, তুমি তোমার একটা তুমি একটা ফ্ল্যাট কিনেছো। তো টাইটেন একটা ব্র্যান্ড। স্বাধীনভাবে চলার ওকে একটা হ্যাঁ, ইসে অবভিয়াসলি দেওয়া। অবভিয়াসলি টাইটান একটা ব্র্যান্ড, তো ব্র্যান্ডের মতো চলছে। টাটা তার হেডে টাটারা বসে আছে, কিন্তু ব্র্যান্ড তো ব্র্যান্ডের মতো চলছে না। ব্র্যান্ড আয় করছে, ব্র্যান্ড তার প্রোডাক্ট বানাচ্ছে, ব্র্যান্ড বিক্রি করছে, ব্র্যান্ডের যে আয় হচ্ছে সেটা টাটা সাথে ভাগ করে নিচ্ছে, বা ব্র্যান্ডের যে লোকরা আছে সেই তারা ভাগ করে নিচ্ছে, এই আর কি। ঠিক আছে। স্যার আমরা যে কোর্সটা করছি এটা প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা না? না, 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 এটা প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার এই আমার যে পিপিটিটা, সেটা প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার পিপিটি। বেসিক জিনিসটা সেম। তো আমি ওইটাই ইউজ করছি, কারণ এটা আমার খুব মানে অ্যাকচুয়ালি এই যে বইটা না, এই বইটা তোমাদের পড়ানো উচিত। তো এই বইটা থেকে পিপিটিটা বানানো, আমি বইটা থেকে পিপিটি বানিয়েছিলাম। এটা ভালো ভালো করে ফটো ফটো দিয়ে বানিয়েছিলাম, তাই জন্য আমি এটা দেখাচ্ছি। তো আমি চাইলে বইও দেখাতে পারতাম, সেম জিনিস লেখা আছে। ঠিক আছে, দেখো সেম জিনিস লেখা আছে, কিন্তু এখানে সাদা কালো ছবি, তো আমি ওই জন্য ভালো করে বানিয়েছিলাম। আর এটা আমি পিএম কিউবের জন্য বানিয়েছিলাম, তো তাই জন্য পিএম কিউবের কথাটা লেখা। ঠিক আছে, আর কোনো অসুখ মানে প্রবলেম নেই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, এটা পড়িনি। আর লিজ ডিপার্টমেন্ট হচ্ছে তুমি কোনো বড় দোকানের মধ্যে ছোট্ট একটা জায়গা, যদি কোনো ব্র্যান্ড তার পণ্য বিক্রি করার জন্য ভাড়া নেয়, সেটাকে লিজ ডিপার্টমেন্ট বলে। যেমন যেমন ল্যাকমি সেকশন ইন শপার মধ্যে ল্যাকমি একটা সেকশন ভাড়া নিয়েছে, সেখানে ল্যাকমি তার প্রোডাক্ট বিক্রি করছে। আচ্ছা, একটা কথা আমার মনে হলো, সেটা শেয়ার করি তোমাদের কাছে। এই যে গভর্নমেন্ট তোমাদের তো ফ্রিতে করাচ্ছে, তাই না? এই ধরো পিএম কিউআই বলো, বা তোমাদের সুডার প্রজেক্ট বলো, বা পিবিএসএসডি, রাজ্য সরকারের প্রজেক্ট পিবিএসএসডি, বা দীনদয়াল উপাধ্যায়, এরকম অনেক প্রজেক্ট আছে যেগুলো গভর্নমেন্ট ফ্রিতে করাচ্ছে। তাই তো, অনেকে হয়তো করেওছে এর আগে। তো আমার কথা হচ্ছে, গভর্নমেন্ট এই প্রজেক্টগুলো কেন ফ্রিতে করাচ্ছে? আমার প্রশ্ন যাতে হচ্ছে, সবাই স্বাবলম্বী হয় তার জন্য। সবাই স্বাবলম্বী তোমার ধরো তোমার পরিবারে তুমি স্বাবলম্বী হচ্ছ কিনা সেটা তোমার বাবা দেখবে, মানে সেটা তোমার বাবার টেনশন। গভর্নমেন্টে কেন টেনশন? বা গভর্নমেন্টে কি লাভ? তুমি স্বাবলম্বী হয়ে গভর্নমেন্টে কি লাভ? গভর্নমেন্টে গভর্নমেন্ট কি লাভ? কাজ করলে গভর্নমেন্টও ট্যাক্স পাবে ওখান থেকে। গভর্নমেন্ট কি করে ট্যাক্স পাচ্ছে? কাজের কাজে কাজ করবো, সেখান থেকে কাজ করলে পরে ট্যাক্সটা আসবে না, যে কোনো মাল বেচলে পরে সেখান থেকে ট্যাক্স আসবে না। না, না, সে মাল বিক্রি, সে তো তোমার জায়গায় তো অন্য কেউ মাল বিক্রি করতে পারে। এমন তো না যে যারা রিটেলে ঢুকছে বা যারা ব্যবসা করছে তারা সবাই এরকম প্রজেক্ট করে যাচ্ছে, তা তো না। অনেকে আছে যারা কোনো কিছু করেও নি, ওদের শিক্ষাও না, 8 পাস করে তারা বিজনেস করছে এবং ভালোভাবে বিজনেস করছে। হ্যাঁ, এমন অনেকে আছে তুমি হয়তো পড়াশোনা করে, তুমি এত কিছু করে তুমি সারা জীবনে যেখানে পৌঁছতে পারবে না, তারা এই বয়সে হয়তো সেইখানে পৌঁছে গেছে এতদিনে। এরকম অনেক লোক আছে। তো সেই হিসেবে, তো যাই হোক না কেন, তো তোমার সেল করা নিয়ে কথা, সে যেই করুক না সেল। তো আমার কথা, গভর্নমেন্টের লাভটা কি? মানে গভর্নমেন্ট কেন ফ্রিতে তোমাদের কোর্স করাচ্ছে? পিনাকি? চাকরি নেই তার জন্য আমার মনে হয়, তাহলে আরেকটা কারণ। চাকরি নেই? চাকরি নেই তো চাকরি দিক, তো মানে কোর্স করে কি লাভ? আর আমি ফ্রিতে কোর্স করে কি লাভ? আমি তো টাকা নিয়ে কোর্স করাতে পারতাম। একটু খুলে বলো জিনিসটা, ঠিক আছে? একটু ভেবে বলো, মানে গভর্নমেন্ট কেন ফ্রিতে কোর্স করাচ্ছে? চাকরি নেই, অবভিয়াসলি তোমরা চাকরি খুঁজছো, চাকরি খোঁজো বা ব্যবসা খোঁজো, তোমরা এই মুহূর্তে কিছু না কিছু বলবো খুঁজছো। স্যার? হ্যাঁ, বলো। স্যার অর্থনীতিদের বিদে
যে অর্থনৈতিক নীতিবিদ আছে তাদের মতে হলো প্রকৃত অর্থে মাথাপিছু আয় বা মাথাপিছু আয়ের ক্রমাগত বৃদ্ধিকে অর্থনৈতিক সম্প্রসারণ বলা হয়। হুম। এবার অর্থনৈতিক সম্প্রসারণটা ঘটলেই দেশের উন্নতি ঘটবে। ওকে, আর আর কিছু বলবে কি নিহার? না স্যার, আচ্ছা ঠিক আছে। সংক্ষেপে বলুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি যা বলেছো আমি বুঝতে পেরেছি, আমি বাকিটা কতটা বুঝতে, আচ্ছা দিগন্ত তুমি বলো, তুমি তো নতুন, তোমার কি মনে হয়, এরা তো তাও কিছুদিন ক্লাস করেছে, তোমার কি মনে হয় কেন তোমাকে ফ্রিতে কোর্স করাচ্ছে গভর্নমেন্ট? আচ্ছা, গভর্নমেন্ট শুধু তোমাকে কোর্স করাচ্ছে না, গভর্নমেন্ট তার সাথে আমাদের কোম্পানিকে বলেছে যে কোর্স করানোর পরে ওদের একটা এক্সাম হবে, ওদের পরীক্ষা হবে, পরীক্ষার পরে যদি ওরা পাস করলে পাস করবে, ফেল করলে ফেল করবে, যাই করুক না কেন ওদেরকে চাকরির জন্য বিভিন্ন ইন্টারভিউতে বসানো হবে। তো তোমাদেরকে বিভিন্ন ইন্টারভিউতে বসানো হবে বিভিন্ন কোম্পানিতে। এবারটা বলো যে গভর্নমেন্ট কেন তোমাদের পেছনে এত টাকা খরচ করছে? তোমরা এতে ফ্রিতে কোর্স করে গভর্নমেন্ট লাভ কি? নিহার যেটা বলেছে আমি বুঝতে পেরেছি, আমি জিনিসটা ভালোভাবে বোঝাবো হালকা পাতলা ভাবে, কিন্তু তোমরা বলো তোমাদের কি মনে হয় গভর্নমেন্ট কেন ফ্রিতে কোর্স করেছে, বা এত বড় বড় প্রজেক্ট হচ্ছে স্কিল ইন্ডিয়ার প্রজেক্ট, গভর্নমেন্টের কি লাভ করবে? দিগন্ত পিনাকি? না স্যার, আইডিয়া নেই এই বিষয়ে, ঠিক বলতে অবভিয়াসলি পারছি তোমাদের না। আইডি নেই, আমি বলছি না তোমাদের আইডি থাকা উচিত, আমি বলছি যে কোনো কিছু মানে কোনো তো সব কোনো কিছু তো আর ফালতু ফালতু হয় না। গভর্নমেন্ট যখন এত বড় প্রজেক্ট করছে, এত বিশাল আয়োজন করে, তো নিশ্চয়ই গভর্নমেন্টের কিছু চিন্তা আছে, কিছু ভেবে স্যার, করেছে। হ্যাঁ, কি ভাবতে পারে? স্যার এটা কি আমাদের রাজ্য সরকারের প্রজেক্ট না কেন্দ্র এইটা সরকারের তোমাদের প্রজেক্ট? রাজ্য সরকারের প্রজেক্ট, ঠিক আছে, কিন্তু এই যে যেটা আমি করাচ্ছি পিএমকেভিওয়াই, এটা তোমার কেন্দ্র সরকারের প্রজেক্ট ছিল, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এনএসডিসি, এই যে দেখছো এনএসডিসি লেখা, দাঁড়াও হয়ে গেল। এই যে এনএসডিসি দেখছো না, এনএসডিসি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন, এইটা হচ্ছে কেন্দ্র সরকারের গভর্নমেন্ট বডি। এনএসডিসির আন্ডারে এই যে স্কিল ডেভেলপমেন্ট কোর্স গুলো চলে, যত স্কিল ডেভেলপমেন্ট কোর্স আছে আমাদের ভারতবর্ষে, পিএমকেভিওয়াই, পিবিএসডি, তোমাদের ওই মিশনে যতগুলো প্রজেক্ট তুমি করেছো, তাছাড়া এই যে সুডা, হ্যাঁ, সবগুলো কিন্তু এনএসডিসি আন্ডারে। তোমরা যে সার্টিফিকেট পাবে না, সেটা সার্টিফিকেট কিন্তু এনএসডিসি সার্টিফিকেট পাবে, বুঝতে পেরেছো? যে সেই সার্টিফিকেট পাবে না, মানে হুট করে মনে হলো যে আমাদের ফার্স্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সার্টিফিকেট দিয়ে দিলাম, না আমরা পারবো না, আমাদের স্যার, সার্টিফিকেটে। হ্যাঁ বলো। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনাটাও ওই এনএসডিসির আন্ডারেই স্যার। একদম একদম একদম, সবকিছু শুধুমাত্র পিএমকেভিওয়াই না, পিএমকেভিওয়াই, পিবিএসডি, ডিডিউজিকেওয়াই, সুডা, সুন্দরবন প্রজেক্ট, সবকিছু যত স্কিলের প্রজেক্ট চলে, ঠিক আছে, এগুলোকে স্কিলের প্রজেক্ট বলে, স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন, মানে স্কিলের প্রজেক্ট এগুলো। তো যত স্যার স্কিলের প্রজেক্ট আমাদের চলছে সবগুলো ভোগ করা তো ওটা এনএসডিসির আন্ডারেই ছিল না? আমি বলছি তো, স্কিলের যত প্রজেক্ট আছে সবগুলো এনডিসি আন্ডারে। যদি কোনো আচ্ছা কোম্পানি তোমাকে বলে যে তুমি এখান থেকে ফ্রিতে কোর্স করতে পারো, বা টাকাও অনেক সময় টাকা দিয়ে কোর্স করানো হয়, এবং তুমি গভর্নমেন্টের সার্টিফিকেট পাবে, যদি কোনো কোম্পানি বলে তোমাকে তুমি গভর্নমেন্টের সার্টিফিকেট পাবে, তো তুমি ধরে নাও তুমি এনএসডিসি সার্টিফিকেট পাবে, ঠিক আছে। গভর্নমেন্ট সার্টিফিকেট বলতে এনএসডিসি সার্টিফিকেট, স্কিলের যত কাজ হয় সব এনএসডিসি আন্ডারেই হয়, ঠিক আছে। এবং এরকম একটা এই যে স্তম্ভ, মানে এইটা এই স্তম্ভ চক্র থাকবে, এবং এনএডিসির লোগো থাকবে সার্টিফিকেটের উপরে, তোমরা এইটার সার্টিফিকেট পাবে, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমি এবারটা বলে দিচ্ছি জিনিসটা কি স্যার, আমি হয়। আরেকটু বলবো স্যার হ্যাঁ এই বলো বলো বিষয়ে। বলো বলো বলো। স্যার যেটা বললাম, স্যার একটা কোনো দেশ, রাজ্যের কথাই বলি যেহেতু রাজ্যের প্রজেক্ট এটা, কোনো রাজ্য স্যার, তাহলে লাভটা কোথায় হলো সেটাই তো বুঝলাম না। আমি বলছি নিহার বলে নিক, ও যেটা বলতে চাইছে আমি বলছি। স্যার নিহার বলো। জাতীয় যে আয় হয় সেটা তিনটি বিষয়ের উপর সাধারণত নির্ভর করে আমাদের আমাদের দেশে ভারতবর্ষে, যেমন উৎপাদন পদ্ধতি, হুম হুম আয় পদ্ধতি আর ব্যয় পদ্ধতি। হুম এবার উৎপাদনটা যত বেশি হবে আয় তত বেশি হবে। হুম এবার এইগুলো সম্পূর্ণ হলো প্রধানমন্ত্রী বৃত্তিমূলকীয় শিক্ষা। হুম
স্কিল ডেভেলপমেন্ট। হ্যাঁ তার মানে এর মাধ্যমে বেকারদের স্বাবলম্বী করে আয়ের পরিমাণ বাড়াচ্ছে, আচ্ছা। আর তাতেই উৎপাদন বাড়বে, আহ, আয় হ্যাঁ হবে। তাদেরকে কিছুটা। সেইভাবে দেখা হ্যাঁ যাবে। ঠিক ঠিক বলেছো, তুমি যেটা বলেছো। কিন্তু কিন্তু স্যার তো হ্যাঁ আগের দিন বলেছিলেন যে হচ্ছে গিয়ে উৎপাদন যত বেশি হবে তত জিনিসের না না দ্রব্যের না দাম না তত কমবে। তোমরা তোমরা কি জিনিস, এক মিনিট, তোমরা কি জিনিস? তোমরা তোমরা আমরা মানুষ, জিনিস না। তোমরা রক্ত মাংসের ও মানুষ, আচ্ছা তোমরা আচ্ছা। জিনিস না। হ্যাঁ দুটোর মধ্যে এক করো না। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় হিউম্যানদের ওপরে খরচ করা, ঠিক আছে? হিউম্যান ইনভেস্টমেন্ট বলা হয় এগুলোকে। এই যে গভর্নমেন্ট যেটা করছে সেটাকে বলা হচ্ছে হিউম্যান ইনভেস্টমেন্ট। হ্যাঁ জিনিসটা কি আমি একটু বলছি। নিহার যেটা বলেছে ও ঠিক বলেছে, একদম ঠিক বলেছে, ও পিওর অর্থনীতিবিদদের মতো কথা বলেছে, কিন্তু অনেকে মাথায় ঢোকেনি। এটা আমি বলছি তোমাদের মাথায় যাতে ঢোকে। আহ, একটা দেশ কখন ধনী হয়, বা একটা দেশ কিভাবে চলছে, একটা গভর্নমেন্টের আয় কি বলতো? একটা গভর্নমেন্টের আয় কি? ট্যাক্স আমার মনে হয় স্যার। ট্যাক্স। ওকে হ্যাঁ ট্যাক্স। ট্যাক্স দু প্রকার হয়, একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, একটা ডাইরেক্ট ট্যাক্স। হ্যাঁ ট্যাক্স দু প্রকারের হয়, একটা ইনডাইরেক্ট, একটা ডাইরেক্ট। ডাইরেক্ট ট্যাক্স কোনটা? ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে যেমন তুমি যদি একটা জামা কেনো আজকে, বা তুমি একটা সাবান কিনছো, একটা লাক্সি সাবান কিনছো, সাবানের দাম হয়তো 30 টাকা। তুমি ভাবছো যে তুমি 30 টাকা সাবান কিনেছো, না তুমি ভুল। তুমি 30 টাকা সাবান কেনোনি, তুমি অ্যাকচুয়ালি সাবান কিনেছো হয়তো 27 বা 28 টাকা। 2 টাকা বা 1 টাকা গভর্নমেন্টের ট্যাক্স হিসেবে যাচ্ছে। দেখবে এমআরপি 299 টাকা লেখা আছে, ওর নিচে দেখবে লেখা থাকে ছোট্ট করে ইনক্লুডিং অল ট্যাক্সেস। তার মানে কি? তার মানে যে জামাটার দাম, যে টি শার্টটার দাম 299 টাকা, তার মধ্যে গভর্নমেন্টের ট্যাক্সও ঢুকে আছে। তো এটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে? এটা ডাইরেক্ট ট্যাক্স। আর ইনডাইরেক্ট ট্যাক্স কি, কোনো আন্দাজ? স্যার, হ্যাঁ ইনডাইরেক্ট ট্যাক্স মানে প্রত্যক্ষ কর। আর ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে আবার কতগুলো ভাগ আছে, যেমন অন্তঃশুল্ক, বহিঃশুল্ক, আরে অত অত দরকার তারপরে নেই, আমি আপনার তোমাদের এই বিক্রয় মানে কর। আমি তো মানে তো। বলি স্যার, হ্যাঁ বল। অন্তঃশুল্ক, বহিঃশুল্ক এবং বিক্রয় কর, এই হুম তিনটে ভাগ আছে ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে। হুম হুম, কিন্তু প্রধানমন্ত্রী ওই যে 2017 সালে ইনডাইরেক্ট ট্যাক্সের এটা অনেক পরিবর্তন ঘটিয়েছে, যেটা জিএসটির মধ্যে পড়ে হ্যাঁ গেছে। হ্যাঁ ঠিক আছে, ওই শুধুমাত্র ট্যাক্স বলতে ইনডাইরেক্ট ট্যাক্সটাকেই জিএসটির মধ্যে ফেলেছে, তাও হুম, কিছু কিছু আবার বাদ দিয়েছে। হ্যাঁ 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 বাদ এখন দিয়েছে, যেমন ইনডাইরেক্ট পেট্রোল। হ্যাঁ স্যার, পেট্রোল, তারপরে মাদক, মাদক বলবো না, ওটা অ্যালকোহল, হুম, এই জিনিসগুলোকে ওপর কিছু কিছু বাদ দিয়েছে। একদম একদম। এবার তো যাই হোক, ইনডাইরেক্ট ট্যাক্স হ্যাঁ এখনো তো সেটা সেইভাবে গণ্য করা হয় না, ওটাকে জিএসটির মধ্যেই ফেলে দেওয়া ওই তো হয়েছে। তো তো জিএসটি, ওই তো তো একই তো ব্যাপার হলো না, যে যাই জিএসটি তাই ইনডাইরেক্ট ট্যাক্স। তো আমি ইনডাইরেক্ট ট্যাক্স বলছি, আমি ভুল কিছু বলছি না। তো ইনডাইরেক্ট ট্যাক্স দু প্রকার, একটা ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। এবারটা এই জিনিসটা কেন, এবং গভর্নমেন্ট কিন্তু আয় বেসিক্যালি এখান থেকেই করে, সবচেয়ে বেশি আয় এখান থেকেই করে। এবারটা এতে এই কথাটা কেন বলছি, এই স্কিলের জন্য ডাইরেক্ট ট্যাক্সের কথা কেন আসছে? দেখো ধরো তোমাদের পরিবারে 5 জন বা 4 জন লোক আছে, ঠিক আছে? ভালো করে বুঝে না, একটা সিচুয়েশন বলছি যা। 4 জন লোক আছে, তুমি, তোমার বাবা, মা আর তোমার এক ভাই, সাপোজ। তো তোমার বাবার ইনকাম মাসে 20,000 টাকা। তো সে তার পরিবারের জন্য মানে প্রত্যেক মাসে তাকে 15,000 টাকা খরচ করতে হয়, খরচ করতেই হবে এনি হাউ। কারণ আমাদের যা বেসিক নিডস, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা, এটা অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা, এটা আমাদের পাঁচটা পাঁচটা আমাদের বেসিক নিডস থাকে। তো এই বেসিক নিডস তোমার বাবাকে তার পরিবারের জন্য পূরণ করার জন্য তাকে 15,000 টাকা প্রতি মাসে খরচ করতে হচ্ছে। তার হাতে কত বেঁচে থাকছে? 5,000 টাকা। বাট সে 5,000 টাকা, দেখো তার তো আলাদা অনেক চিন্তা আছে না। ধরো তোমার বোন আছে, বা তোমার তোমার হয়তো বিয়ে হয়নি এখনো, তোমার বিয়ের জন্য টাকা বাঁচাতে হবে, তোমার বোনের বিয়ের জন্য টাকা বাঁচাতে হবে, বা বাবা মা মানে তারা যখন বয়স হবে, তাদের স্বামী স্ত্রী যখন বয়স হবে, তখন তো তাদের চিকিৎসার জন্য তো টাকা বাঁচাতে হবে না কিছু, চিকিৎসার জন্য টাকা বাঁচাতে হবে। তো তোমার বাবা কি করছে, প্রত্যেক মাসে 4,000 টাকা করে ফিক্সড ডিপোজিট করছে, বা সে ইনভেস্ট করছে। ফিক্সড ডিপোজিট বলো বা শেয়ার মার্কেটে বলো, মিউচুয়াল ফান্ডে বলো, সে ইনভেস্ট করছে। হাতে কত পড়ে থাকছে? 1,000 টাকা। তো 1,000 টাকা সে কেন রাখছে হাতে? কারণ হয়তো তার ছেলে মেয়ে আছে, হয়তো তাদের কোনো চাহিদা আবদারের জন্য 1,000 টাকা রেখে দিচ্ছে, বা তার ওয়াইফের হয়তো কিছু কেনাকাটা আছে, বা তার মেয়ে বললো যে বাবা আজকে জুতো কিনবো, বা
ছেলে বললো যে আজকে তুমি সিনেমা দেখতে যাব, এই জন্য 1000 টাকা রাখছে। তো এখানে দেখো জিনিসটা কিন্তু অনেক কম, মানে তোমার বাবার কাছে বা 1000 টাকা তাহলে কেন রাখছে, আমরা 5টা নিডসকে পূরণ করার পরে আমাদের যা আবদার থাকে বা আমাদের যা চাহিদা থাকে সেই চাহিদা পূরণ করার জন্য বাবা 1000 টাকা রাখছে, আমি যদি এক কথাই বলি। তো এবারটা দেখো, এই হচ্ছে একটা ব্যাপার। এবারটা তুমি এখানে স্কিল ইন্ডিয়ায় কাজ করার পরে তুমি চাকরি পেলে, ধরলাম তুমি 10,000 টাকা একটা চাকরি পেলে, তোমার ফ্যামিলি ইনকাম কত হয়ে গেল? 30,000 টাকা, তাই না? তুমি তো তোমার ফ্যামিলির মধ্যেই পড়ো, তো ফ্যামিলি ইনকাম চলে আসছে 30,000 টাকা। তোমার বাবার খরচ কি বাড়লো? তোমার বাবার খরচ কি বেড়েছে? বাড়েনি। তোমার বাবার সেই 20,000 টাকায় আয় করছিল এবং সেই 15,000 টাকায় তাই ঘরে দিচ্ছে, এক্সট্রা কোনো খরচ নেই। তোমার হয়তো আমি ধরে নিলাম তুমি 10,000 টাকা আয় করছো এবং 2,000 টাকা তোমার হাত খরচ এবং যাতায়াতের জন্য খরচ হচ্ছে, তো 8,000 টাকা তোমার বাঁচছে। তোমার তো সংসারে কোনো কিছু দিতে হচ্ছে না, না? আমার মনে হয় না কারোর বাবা এখানে বলবে, মানে ডে ওয়ান থেকে বলবে যে তুই আয় করছিস এখন থেকে, তো এখন সংসার তুই সামলাবি, আমি আমার টাকা আর খরচ করবো না। এরকম তো কোনো বাবা মনে হয় কেউ কাউকে বলে না কোনো সময়। তো তোমার বাবাই খরচ করবে সব সময়, তোমার টাকা তোমারই থাকবে। এবার তুমি যখন আয় করা শুরু করছো না, তখন তোমার কিন্তু মনে হবে যে আমি তো আয় করছি, এবার একটা ভালো একটা ঘড়ি কিনবো, বা 2 মাসের স্যালারি জমিয়ে একটা ভালো ফোন কিনবো, বা প্রথম মাসের টাকা দিয়ে আমি বাবাকে, 1 মিনিট একটু ধরো। হ্যাঁ বলো। ঠিক আছে ঠিক আছে, আমি ক্লাস নিচ্ছি। হুম, রাখছি। কেউ কি বলতে পারবে আজকে ক্লাসটা রেকর্ডিং হচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে হচ্ছে। আমি বলছি, কেউ কি আবার কি, আমি বলছি হচ্ছে, রেকর্ডিং ওকে স্যার। হচ্ছে, আমি তোমাকে দিয়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, তো যেটা বলছিলাম, যে তুমি কিন্তু তখন মনে হবে যে একটু সবাই মিলে, মানে পুরো পরিবার মিলে একটু সিনেমা দেখতে যাবো আজকে, আমি ট্রিট দেবো, আমি নতুন চাকরি পেয়েছি, আমি ট্রিট দেবো, বা বাবা মাকে আমি একটা শাড়ি, একটা জামা প্যান্ট গিফট করব, বা আমি 2 মাসের স্যালারি জমিয়ে একটা মোবাইল কিনবো, বা আমি আমার বন্ধু বান্ধবীকে ট্রিট দেবো, কাউকে কোনো কিছু গিফট দেবো আমার টাকায়। বাবাও দেখছি ঠিক আছে, ছেলে বা মেয়ে নতুন আয় করা শুরু করেছে, ঠিক আছে, ও বন্ধু বান্ধবীর সাথে মজা করছে বা টাকা একটু খরচ করছে, করুক। আস্তে আস্তে যখন বুঝতে পারবে যে টাকার, মানে তার জন্য সংসার হবে, যখন সে বুঝতে পারবে তখন সে টাকা জমাবে, ঠিক আছে, ছেলে খরচ করছে করুক। বাবাও ছেড়ে দেবে, বাবা কিন্তু খুব একটা কিছু বলে না যখন তোমার টাকায় তুমি খরচ করো। বাবা একটু বলে যে এত কোনো খরচ করছিস, ঠিক আছে, কিন্তু বাবা খুশি হবে যে হ্যাঁ, আমার ছেলে নিজের টাকা দিয়ে একটা জামা প্যান্ট দিয়েছে। আচ্ছা, এই যে তুমি খরচ করা শুরু করছো, কেন করছো? কারণ তোমার হাতে টাকা রয়েছে এখন। তোমার পরিবারের ইনকাম কত হয়ে গেছে? তোমার পরিবারের ইনকাম 30,000-এ চলে এসেছে এক ধাক্কায়, 20,000 থেকে। এবং তোমার বাবা দেখছে ঠিক আছে, আমার টাকা তো টাকাই রয়েছে না, আমার টাকা তো কোনো অসুবিধা নেই, আমার তো একটা প্ল্যান। তোমার বাবাদের প্ল্যান আছে না, যে আমি যদি প্রতি মাসে 5,000 টাকা করে জমাই, তাহলে আমি নির্দিষ্ট একটা বছরের পরে আমি এই জিনিসটা পাবো, বা এই যে জিনিসগুলো আমি যেটা প্ল্যান করেছি সেই প্ল্যানটা সাকসেসফুল হবে। বাবা ওইভাবেই চলছে। তো বাবা দেখছে ঠিক আছে, আমার ছেলে যখন আয় করছে, নিজের টাকা আয় করছে, নিজেই খরচ করছে, করুক। ওর ভবিষ্যতের জন্য তো আমি টাকা জমাচ্ছি, তো সেটাতে কোনো হাত তো দিচ্ছে না, এমন তো না ছেলে আমরা বলছে আমার টাকা দে, এরকম তো না, তো ছেলের টাকা ছেলে খরচ করুক। তো তুমি যে এই যে খরচটা করছো না, তুমি যখনই খরচ করো, যখন তুমি জামা কিনলে, বাবার জন্য প্যান্ট কিনলে, মার জন্য শাড়ি কিনলে, বোনের জন্য একটা কুর্তি কিনলে, তুমি কি করছো? তুমি কিন্তু ডাইরেক্ট ট্যাক্স দিচ্ছ গভর্নমেন্টকে, তাই না? তুমি যদি সাপোজ কাজ না করতে, তুমি কি এইটা কিনতে পারতে? আজকে আমি সাপোজ 5 টাকা দিয়ে একটা চা খেলাম, 1 কাপ চা খেলাম, আমি যদি আজকে আয় না করতে পারতাম, আমি কি চা খেতাম? চা খেতাম না, তাই না? আমি যে আজকে 10 টাকা দিয়ে মধ্যগ্রাম থেকে এই বাগবাড়িতে এসেছি, 10 না 11 টাকা দিয়ে উম, বাসে। তো আমি যদি আজকে এখানে চাকরি না করতাম, আমি কি বাসে 11 টাকা দিতাম? আমি যদি 11 টাকা না দিতাম, তাহলে বাসের যেই আজকে 11 টাকা লাভ হলো সেটা কি হতো? বাসের যদি আজকে 11 টাকা, এই যে 11 টাকা মার্কেটে ছড়ালো, এই যে 11 টাকা মার্কেটে ছড়ালো, এইটাই গভর্নমেন্টের লাভ কখন হয় বলো তো? গভর্নমেন্ট কি চায়? গভর্নমেন্ট চায় যে কোনো দেশের জনগণ যেন কোনো কিছু না জমায়, সবকিছু যেন মার্কেটে ছড়ায়। যত টাকা, যখন যে যে দেশে যত টাকা মার্কেটে থাকবে, সেই দেশ তত বেশি ধনী হবে। এটা বাস্তব সত্য। ঠিক আছে? কোনো দেশের গভর্নমেন্ট চায় না যে তার দেশের লোকরা টাকা জমা। ঠিক আছে? তার উদাহরণ দেখবে কি? উদাহরণ দেখো, আজ আজ
বিগত 10 বছর 15 বছর ধরে তুমি যদি ভালো করে দেখো গভর্নমেন্টের নিয়ম বা গভর্নমেন্টের নীতি, গভর্নমেন্ট কি চাইছে? গভর্নমেন্ট চাইছে তুমি ব্যাংকে টাকা রাখো না, তুমি মিউচুয়াল ফান্ডে টাকা ঢোকাও, তুমি পোস্ট অফিসে টাকা রেখো না, তুমি শেয়ার মার্কেটে টাকা খাটাও, তাই না? গভর্নমেন্ট কি চায়, তাই তো? দেখো গোল্ড, এই যে গোল্ড লোন, আজ থেকে 15-20 বছর আগে বাবা মাকে শুনে তো কোনো সময় গোল্ড লোন নিয়ে কোনো গভর্নমেন্ট কোনো সময় কথা বলেছে কিনা? আজ কিন্তু কথা বলে। গোল্ড লোন নিয়ে অক্ষয় কুমার অ্যাড দিচ্ছে বিভিন্ন টিভিতে, ম্যাগাজিনে বিভিন্নভাবে প্রকাশ পাচ্ছে। গোল্ড লোন নিয়ে এখন অনেক সোজা। কেন গোল্ড লোন নেওয়া সোজা? গোল্ড লোন কেন নিচ্ছে? কারণ গোল্ড যদি তোমার কাছে থাকে তাতে তোমার লাভ, গভর্নমেন্টের কোনো লাভ নেই। জিনিসটা ভালো করে বোঝো, একটা দেশ কিভাবে উন্নতি করে বা একটা দেশ কি চায়, একটা দেশের গভর্নমেন্ট কি চায় তার জনগণের কাছ থেকে। সবসময় চায় যে তোমার কাছে যা আছে, তোমার পকেটে যদি 1 টাকা থাকে সেটা তুমি খরচ করো। মার্কেটে যত টাকা উড়বে, ঠিক আছে, উড়বেই কথাটা ইউজ করতে হবে, মানে জিনিসটা ভালো করে বোঝা যায়। মার্কেটে যত টাকা উড়বে তত গভর্নমেন্টের লাভ। কারণ কারণ তুমি তো এমনি এমনি টাকা উড়াচ্ছ না, তুমি কি করে টাকা উড়াচ্ছ? পাবে যাচ্ছ, রেস্টুরেন্টে যাচ্ছ, সিনেমা দেখতে যাচ্ছ, ভালো ভালো জামা কাপড় কিনছো, জুতো কিনছো, ঘড়ি কিনছো, মোবাইল কিনছো। যখনই তুমি কোনো কিছু কিনছো তখন কিন্তু গভর্নমেন্ট ট্যাক্স পাচ্ছে, তাই না? গভর্নমেন্ট ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স দুটোই পাচ্ছে। তো গভর্নমেন্ট এটাই চায় যে আমার দেশের জনগণ টাকা আয় করুক এবং টাকা খরচ করুক। কোনো দেশের জনগণ চায় না, গভর্নমেন্ট চায় না যে তার দেশের জনগণরা টাকা পকেটে রাখুক। ওই জন্য দেখবে এখনকার দিনে তোমার ব্যাংকের ইন্টারেস্ট এত কম। ব্যাংক ইন্টারেস্ট এত কম কেন? কারণ গভর্নমেন্ট নিজেই চাইছে যে জনগণ যেন ব্যাংকে টাকা না রাখে। কারণ ব্যাংকে টাকা রাখা মানে কি? টাকাটা আটকে গেল। পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করা মানে কি? টাকাটা আটকে গেল। স্যার, এটাই ইকোনমিক্সের ভাষায় বলা হয় হস্তান্তর নীতি। এক্স্যাক্টলি। তো তুমি ইকোনমিক্সের ভাষায় ঠিক বলেছো। আমি এতক্ষণ ধরে যা বক করলাম, তুমি 1 লাইন 2 লাইনে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছো, কিন্তু অনেকে হয়তো বুঝতে পারেনি এবং স্বাভাবিক এটা না বোঝা। আমিও যদি তোমাদের মতো বসে থাকতে আমিও দ্বিতীয়বার কোশ্চেন করলাম যে কি বললাম, আমি তো কিছু বুঝতে পারলাম না। তো আমি প্রশ্ন করলাম, তো নিয়ার যেটা বললো সেটা আমি ভালো করে বোঝালাম। কারো কোনো প্রশ্ন আছে? এটা রিটেলের মধ্যে না, কিন্তু এটা তোমাদের জানা উচিত যে জিনিসটা কিভাবে হচ্ছে। গভর্নমেন্ট দান দক্ষিণা খুলে বসে নিয়ে তোমাদেরকে ফ্রিতে কোর্স করাচ্ছে। গভর্নমেন্টও জানে যে আজকে যাকে কোর্স করিয়ে চাকরি দিচ্ছি, কাল তার কাছ থেকে আমি সেই টাকাটা উঠিয়ে নেব। হয়তো একটু সময় লাগবে, 5 বছর 10 বছর সময় লাগবে, কিন্তু টাকা উঠে যাবে সেই টাকা, বরং তার থেকে অনেক বেশি টাকাই পাবো। আর স্যালারি জিনিসটা বা টাকা আয় জিনিসটা এমন একটা নেশা না, তুমি যদি একবার নেশা হয়ে যায় যে আমি মাসের 5 তারিখে, মাসের 1 তারিখে আমি স্যালারি পাচ্ছি, ওই নেশা থেকে বড় নেশা আর কিছু নেই। মানে পান সিগারেটের মদের নেশার থেকে বড় নেশা। কোনো মাসে ধরো হুট করে তোমার চাকরি চলে গেল, ঠাকুর না করুক তোমার চাকরি চলে গেল, দেখবে ওই মাসের, যেই মাসে টাকাটা ঢুকতো স্যালারি, সেই মাসে তোমার মন খুব খারাপ থাকবে, পাগল হয়ে যাবে তুমি। কারণ ওইটা নেশা যে প্রতি মাসে নির্দিষ্ট একটা দিন টাকা ঢুকবে, বা ঘরে বসে থাকাও একটা তখন বিরক্তিকর হয়ে যাবে। এখন তোমার মা হয়তো ঘর থেকে বের করতে পারছে না, তখন হয়তো তুমি ঘরেই, তোমার মা বলছে তুই ঘরেই থাকিস না, তোর সাথে কথা বলবো কি? তো এই জন্য এই জিনিসগুলো হয়। তো যাক, গভর্নমেন্টের এই হচ্ছে নীতি, এই ফান্ডা, ওরা এই ফান্ডাই খেলছে। তো এখন তোমাদের কাছ থেকে ফ্রিতে মানে ক্লাস করাচ্ছে, কিন্তু এই যে ক্লাসটা করাচ্ছে, যে টাকাটা খরচ করে তোমাদের পেছনে, সেই টাকাটা গভর্নমেন্ট ঠিক তুলে নেবে। বুঝতে পেরেছো? কারো কোনো প্রবলেম আছে এই নিয়ে? এই জিনিসটা অনেকে জানে না, মানে অনেক প্রশ্ন হতে পারে না যে আমি ফ্রিতে কেন কোর্স করাচ্ছি, গভর্নমেন্ট কোর্স করাচ্ছে ঠিক আছে, কিন্তু ফ্রিতে কেন করাচ্ছে? গভর্নমেন্ট তো আমার ঘরের লোক না যে আমাকে ফ্রিতে কোর্স করাবে। তো যাও, এইটা হচ্ছে বেসিক ফান্ডা, তোমাদের সে জানা উচিত ছিল, তাই জন্য বললাম তোমাদের। আচ্ছা, তো চেইন অন হলো। এবার আমরা করব স্টোর বেস রিটেল। ঠিক আছে, স্টোর বেস রিটেল হচ্ছে যেই রিটেল কোম্পানিগুলোর দোকান আছে। স্টোর বেস রিটেল হচ্ছে যেই রিটেল কোম্পানিগুলোর দোকান আছে। নন স্টোর বেস রিটেল হচ্ছে যেই রিটেল কোম্পানিগুলোর দোকান নেই। ঠিক আছে, একটা দোকান আছে, একটা দোকান নেই, দোকান বা যেখানে আমরা হাতে ধরে আমরা দেখতে পাচ্ছি জিনিসটা। ঠিক আছে, এটা হচ্ছে স্টোর বেস রিটেল, আর একটা নন স্টোর বেস রিটেল। তো স্টোর বেস রিটেলের মধ্যে কি আছে? কনভেনিয়েন্স স্টোর, কনভেনশনাল সুপারমার্কেট, কম্বিনেশন স্টোর, হাইপার মার্কেট অর সুপার সেন্টার, স্পেশালিটি স্টোর, ডিপার্টমেন্টাল স্টোর, ফুল লাইন ডিসকাউন্ট স্টোর।
এই যে এই জিনিসগুলো না, এই 1 2 3 4 5 6 7 সাতটা জিনিস, সাতটা যে পয়েন্ট আছে, প্রতিটা পয়েন্টে কিন্তু খুব বেশি পার্থক্য নেই। 19 20 16 20 এরকম পার্থক্য। অতএব গুলিয়ে ফেলো না। কম কম বেশি একই রকম টাইপের। হয়তো এইটাতে যা আছে এটা থেকে এটা একটু বেশি, এটা থেকে এটাতে একটু এগুলো বেশি, কি আমরা এটা নোট থেকে করে এটাতে একটু রাখবো বেশি। স্যার? হ্যাঁ, করতে পারো। স্ক্রিনশট তুলে রাখো। সঙ্গীতা, সঙ্গীতা, হ্যাঁ স্যার, আমি আমার বোনের ফোন থেকে লিঙ্কটা এসে করলাম। তোমার আমি সুস্মিতা। আচ্ছা সুস্মিতা, ঠিক আছে। হুম। ঠিক আছে, দেখে নাও বা ইউটিউবে দেখে নিও যখন ভিডিও দেবে। হ্যাঁ স্যার, দেখেছি আজকে। আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে। এই হচ্ছে কনভেনিয়েন্স স্টোর। আচ্ছা, কনভেনিয়েন্স স্টোর কোনটা, এবারটা আমি ভিতরে ঢুকি। স্টোর বেস রিটেল, কনভেনিয়েন্স স্টোর কোনগুলো? এই যে আমরা প্রথমে পড়েছিলাম এটা ইন্ডিপেন্ডেন্টলি ওন, ইন্ডিপেন্ডেন্টলি ওনটাই কনভেনিয়েন্স স্টোর, ঠিক আছে। আচ্ছা, এটা বলে রাখি, এইটা এমন না যে এইটার এক্সাম্পল এখানে হবে না, ঠিক আছে। এইটার এক্সাম্পল এখানে হবে। চেইন ওনের যে এক্সাম্পল, সেই এক্সাম্পল সেম এক্সাম্পল হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোরে আসছে। ইন্ডিপেন্ডেন্টলি ওনের যে এক্সাম্পল, সেম এক্সাম্পল আসছে কনভেনিয়েন্স স্টোরে, ঠিক আছে। তো আমাকে জিজ্ঞাসা করো না যে স্যার তাহলে দুটো কেন ভাগ করা হয়েছে, আমি জানি না, কিন্তু দুটো ভাগের যে মিনিং, সেই মিনিংটা আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। এইটার ইন্ডিপেন্ডেন্টলি ওনের কি ছিল, দিস স্টোর আর ওন বাই ইন্ডিভিজুয়াল, এক্সাম্পল কিরানা স্টোর, টেইলার শপ, মেডিসিনের দোকান। এই ধরনের দোকানগুলো একজন ওনার থাকে, যেমন মুদিখানার দোকান, টেইলার শপ, মেডিসিন শপ। এখানে কি আসছে, এখানে আসছে কনভেনিয়েন্স স্টোরের কি কি এক্সাম্পল, কি কি বৈশিষ্ট্য। স্টোর আর লিমিটেড রেঞ্জ অফ গ্রোসারি অ্যান্ড আদার আইটেম মেইনলি রিলেটেড টু ফুড। দেখো তোমরা এখানে যেগুলো আছে না, সবগুলো কিন্তু গ্রোসারি স্টোরের সাথে, মানে মুদিখানার দোকানের সাথে তুমি লিঙ্ক করতে পারবে বৈশিষ্ট্যগুলো। এই ধরনের দোকানগুলোতে লিমিটেড রেঞ্জে গ্রোসারি আইটেম থাকে এবং বেসিক্যালি ফুড আইটেম থাকে। গ্রোসারি মানে মুদিখানার জিনিসপত্র থাকে, বেসিক্যালি মানে এই যে মেইনলি রিলেটেড টু ফুড, ম্যাক্সিমাম খাবারের ক্ষেত্রে এদের প্রোডাক্টগুলো যোগ থাকে। তুমি যদি মুদিখানা দোকানে যাও, দেখবে যেসব প্রোডাক্ট আছে, ম্যাক্সিমাম প্রোডাক্ট খাবারের উপর, খাবারের উপরে তৈরি প্রোডাক্ট। আচ্ছা, লোকেটেড ইন রেসিডেন্সিয়াল এরিয়া এন্ড ওপেন ফর লং আওয়ার। এই ধরনের দোকানগুলো লোকাল হয়ে, মানে রেসিডেন্সিয়াল এরিয়া মানে যেই এরিয়ায় লোক থাকে, সেই সব জায়গাতে থাকে এবং অনেকক্ষণ ধরে এরা ওপেন থাকে। ওপেন ফর লং আওয়ার্স মানে অনেকক্ষণ ধরে এরা ওপেন থাকে। পাড়ার মুদিখানার দোকান দেখো সকাল 7টায় হয়তো খুলছে, তোমার বন্ধ করছে, বন্ধ কখন করছে, বন্ধ করছে হয়তো 11 সাড়ে 11টার সময়। তো এইটা হলো ব্যাপার। আচ্ছা, তারপরে সেলস মার্চেন্ডাইজ ফ্রম অ্যাভারেজ টু অ্যাবাভ অ্যাভারেজ প্রাইস। অ্যাভারেজ টু অ্যাবাভ অ্যাভারেজ বলতে এই জিনিসটা একটু বুঝে দিচ্ছি। এই আচ্ছা, এই লাইনটা মানে কি বলতে পারবে? সেলস মার্চেন্ডাইজ ফ্রম অ্যাভারেজ টু অ্যাবাভ অ্যাভারেজ প্রাইস। না বলতে পারলে অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি, কিন্তু কেউ যদি বলতে পারে তো সুবিধা হবে। কেউ কি বলতে পারবে জিনিসটা মানে কি, এই লাইনটার মানে কি, কি বোঝাতে চাইছে? এনি আইডিয়া? সজলদা হয়তো পারবে স্যার। হ্যাঁ, বলো বলো। সজলদা হয়তো পারবে স্যার। সজল পারবে? সজল নিজে বলুক না, তুমি কেন বলছো? সজল পারবে এটা? সজলের গলা শুনিনি এখনো আজকে। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, বলছি এই লাইনটা মানে বলতে পারবে? চেষ্টা করো তো একটু, তোমার উপর অনেকের ভরসা আছে। সেলস মার্চেন্ডাইজ। স্যার এখানে খুব নয়েজ রয়েছে তো সেই কারণেই। ওকে ওকে, বুঝতে পেরেছি। এই লাইনটা মানে বলতে পারবে কি, দেখো তো। সেলস কোন লাইনটা মার্চেন্ট, স্যার বলুন এই যে সেলস মার্চেন্ডাইজ ফ্রম অ্যাভারেজ টু অ্যাবাভ অ্যাভারেজ প্রাইস, এই লাইনটা কি মানে বলতে পারবে? আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে আছো, প্রবলেম করছি ভীষণ। তোমাকে আমি করছি না। হ্যাঁ স্যার আমি একটু বাইরে রয়েছি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, নো ইস্যু। আমি বলেছি। আচ্ছা, এই যে আমরা শ্যাম্পু কিনি, আমি অন্য একটা প্রসঙ্গে বলছি। শ্যাম্পু কিনি, শ্যাম্পুর যে পাতা থাকে না, আমরা পাতা কিনি, তাই না? 2 টাকা বা 5 টাকার পাতা থাকে, তাই তো? হ্যাঁ না, ভালো মন্দ। হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ আচ্ছা, তো এই পাতাটাকে কি বলে বলো তো ইংলিশে? কে বলতে পারবে? এই যে আমরা বলি না যে একটা সানসিল্কের পাতা নিয়ে আয় বা একটা ডাব শ্যাম্পুর পাতা নিয়ে আয়,
এটাকে কি বলে? এটা জানা উচিত। হ্যাঁ, শেষে, একদম হ্যাঁ শেষে। শেষে, শেষে বলে এটাকে। আচ্ছা, যাও, এবারটা অ্যাভারেজ টু অ্যাবাভ অ্যাভারেজ প্রাইস জিনিসটা আমি বলছি। তো ধরো ডাব শ্যাম্পুর কথাই বলছি। ডাব শ্যাম্পুর একটা 5 টাকার শেষে আছে, ঠিক আছে? ধরলাম এক 200 ml এর একটা বোতল আছে, তারপরে ধরো 350 ml একটা বোতল আছে, তারপরে ধরো 500 ml একটা বোতল আছে, আর একটা 1 লিটারের 750 ml এর বোতল আছে, আর একটা 1 লিটারের বোতল আছে, ঠিক আছে? এই সবই কিন্তু ডাব শ্যাম্পু। ডাব শ্যাম্পু এই এতগুলো বোতল আছে। যদি গ্রোসারি স্টোরে যাও তুমি দেখবে ম্যাক্স টু ম্যাক্স ওই 500 ml 500 লিটারের পর্যন্ত, মানে 500 ml এর পর্যন্ত তুমি বোতল পাবে। তুমি কিন্তু 1 লিটার বা 750 ml এর বোতল খুব একটা পাবে না। হ্যাঁ, তুমি যদি গ্রোসারিতে যাও, তুমি তোমার মুদিখানার দোকানে যাও, দেখবে হার্ডলি ওই শেষে থেকে শুরু করে 500 ml পর্যন্ত তুমি ডাব শ্যাম্পুর বোতল বা প্যাকেট তুমি পাবে। তার উপরে কিন্তু পাবে না। কারণ কারণ মুদিখানার দোকানে ওরকম টাইপের কাস্টমার খুব কম যায় যারা 1 লিটারের ডাব শ্যাম্পু কিনছে, ঠিক আছে? তো এই জন্য এই লাইনটা বলেছে সেলস মার্চেন্ডাইজ ফ্রম অ্যাভারেজ টু অ্যাবাভ অ্যাভারেজ প্রাইস, মানে মিডিওকার থেকে একটু আপার মিডিওকার প্রাইসে প্রোডাক্ট এরা বিক্রি করে। আচ্ছা, usually the owner is only the salesperson or he employs 2-3 subordinate for help. সাধারণত ওনারই, মানে যে সেলস পারসন, না সরি, যে ওনার থাকে দোকানে সেই সেলস পারসন হিসেবে কাজ করে, বা সে যদি মনে করে যদি দোকান একটু বড় হয় বা যদি খুব কাস্টমার চাপ হয়, তাহলে সে 2-3 জন হেল্পিং হ্যান্ড হিসেবে সাবঅর্ডিনেট রাখে হেল্প করার জন্য, ঠিক আছে? পাড়া মুদিখানার দোকান দেখো সেম তুমি দেখতে পারবে। দ্য স্টোর অ্যাটমসফিয়ার অ্যান্ড কাস্টমার সার্ভিস ইজ অ্যাভারেজ। হোয়াট ইজ দ্য স্টোর অ্যাটমসফিয়ার? হোয়াট ইজ দ্য স্টোর অ্যাটমসফিয়ার, কে বলতে পারবে এটা? যে এখানে লেখা আছে দ্য স্টোর অ্যাটমসফিয়ার। তো স্টোর অ্যাটমসফিয়ার মানে কি? অ্যাটমসফিয়ার মানে কি? বায়ুমণ্ডল। হ্যাঁ হ্যাঁ, আবহাওয়া। বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল স্যার না, এখানে আবহাওয়া। পরিবেশ বোঝাচ্ছে, মানে পরিবেশ পরিস্থিতি বোঝাচ্ছে। হ্যাঁ, এবার এখানে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে স্টোর অ্যাটমসফিয়ার বলতে ওই জায়গাটার আবহাওয়া। মানে ওই আমি যে কেনাকাটা করছি, ওই কি কি হিসাবে কেনাকাটা করছি, বা কিরকম কেনাকাটার জায়গাটা কিরকম সেইটা, ঠিক আছে? স্টোর কি ফেসিলিটি দিচ্ছে কাস্টমারকে? ফ্যাসিলিটি, হ্যাঁ ওইটাই। স্টোর কি ফ্যাসিলিটি দিচ্ছে, তার থেকে বড় কথা আমি কি ফ্যাসিলিটি পাচ্ছি ওখান থেকে। স্টোর অনেক কিছু দিতে পারে, হয়তো আমার ওটা দরকারই নেই। স্টোর হয়তো অনেক কিছু দিচ্ছে, কিন্তু আমার সেটা দরকার নেই। তো সেই হিসাবে স্টোর ভাবছে যে কাস্টমারকে আমি খুব দিচ্ছি, কিন্তু কাস্টমার তো পছন্দ করছে না। তো স্টোর না, এখানে আমি কি পাচ্ছি সেটার উপর নির্ভর করছে স্টোর অ্যাটমসফিয়ারটা। তো যাই হোক, এখানে স্টোরের যে আবহাওয়াটা, কেনাকাটার যে আবহাওয়া সেইটা, এবং কাস্টমারকে যে সার্ভিস দেওয়া হয় সেটাই কিন্তু খুব অ্যাভারেজ টাইপের, মানে সেরকম, মানে ওরা কাস্টমারকে কাস্টমার হিসেবে দেখে। একটা কথা আমি বলে রাখছি, এটা আমি পরে বলতাম, এই লাইনটা হুট করে মনে পড়লো। রিটেলে যখন তোমরা ক্লাস করছো, তোমাদের একটা জিনিস জানা উচিত, রিটেলে একটা কথা খুব, মানে পাখি পড়ার মতো পড়ে মাথায় রাখো, কাস্টমার ইজ গড বা কাস্টমার ইজ কিং। কাস্টমার যা বলবে তোমাকে চোখ বন্ধ করে তাই শুনতে হবে। বা আমি একটু ভালো করে যদি বলি, তুমি যেই কোম্পানিতে কাজ করো না কেন, প্যান্টালুন, শপারস্টপ, বিগ বাজার, ফ্লিপকার্ট, অ্যামাজন, যেখানে কাজ করো না কেন, কাস্টমার যা বলবে কোম্পানি কিন্তু তাই শুনবে। কোম্পানি একবারও কাস্টমারের মুখের ওপর কথা বলবে না। এখানে কোম্পানি বলতে আমি তোমাকে বোঝাচ্ছি, বা তোমার সাথে যারা যারা কাজ করে তারা বোঝাচ্ছে, কারণ কোম্পানি তো নিজস্ব কোনো ব্যক্তি বিশেষ না। না, কোম্পানি মানে তোমরাই কোম্পানি। যেমন এই মুহূর্তে যদি ফ্রস্টেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, তোমরা যেখানে ক্লাস করছো বা আমি যেখানে কাজ করছি, ধরো আমরা যদি তোমার সাথে কোনো ফ্রড করি, তারপর তোমাদেরকে বলা হলো যে সবাইকে 500 টাকা করে দিতে হবে, ঠিক আছে? সবাইকে 500 টাকা করে দিতে হবে, না হলে তোমরা সার্টিফিকেট পাবে না, বা সবাইকে 500 টাকা 1000 টাকা করে না দিলে তোমরা চাকরি পাবে না। এরকম যদি কোনো কিছু বলে, তো তুমি কাকে ধরবে? তুমি কাকে চেনো? ফার্স্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কাকে চেনো? তুমি আমাকে চেনো, মধুমঙ্গল দত্ত স্যারকে, আর সব্যসাচী স্যারকে, তাই না? তুমি এই দুজনকে মানে মেইনলি চেনো এই কোম্পানি।
তো তুমি কিন্তু আমাদেরকে ধরবে, কারণ কিন্তু দেখো আমি হচ্ছে ট্রেনিং লাইনে আছি, আমি এই কোম্পানিতে ট্রেনিং করাচ্ছি, সব্যসাচী স্যারও ট্রেনিং করায়, বা সে হচ্ছে এমআইএস এ রয়েছে, মানে ডাটা এন্ট্রি কাজে বেসিক্যালি সে রয়েছে। তো না সব্যসাচী স্যারের কোনো কিছু করছে না আমি কিছু করেছি, কিন্তু তোমরা কিন্তু ধরবে আমাকে, তাই না? তোমরা নিজেরাই ভাবো, তোমরা ধরবে আমাকে কোনো ঝামেলা হলে, বা ধরো আজকে ক্লাস হচ্ছে না ঠিক মতো, আমি তোমাদেরকে ঠিক মতো পড়াচ্ছি না, আমি ফাঁকি মারছি, আমি 1 ঘন্টার ক্লাস আমি 30 মিনিটে শেষ করে দিচ্ছি, আমি এটা করছি, ধরবে তোমরা কাকে বলবে? তোমরা শুভশ্রী স্যারকে বলবে যে স্যার আপনি তো ক্লাস শুরু করেছিলেন, কিন্তু যে স্যার ক্লাস নিয়েছে সেই স্যার এইভাবে ক্লাস করাচ্ছে, ঠিকমতো বুঝতে পারছি না, ঠিকমতো বোঝাচ্ছেও না, এই জিনিসগুলো। তো কারণ কি, কারণ কোম্পানি মানে তুমি শুভশ্রী স্যারকে চেনো আর আমাকে চেনো, তো আমাদের মধ্যে যদি কোনো খারাপ হয় তোমরা অন্য একজনকে বলবে। তো সেম কোম্পানি যদি আমি তোমাকে বলি, তো তার মানে তুমি এবং তোমার যারা তোমার আন্ডারে যারা কাজ করছে, বা তুমি যারা আন্ডারে কাজ করছো, তারা সবাই হচ্ছে কোম্পানি। তো রিটেল হচ্ছে কোনো সময় কাস্টমারদের মুখের উপরে কোনো কথা বলে না, ঠিক আছে? এটা মাথায় রেখে দিও। এটা নিয়ে আমি পরে কথা বলবো, আমি সেই জায়গাতে এখনো যাইনি, কাস্টমার ডিলিং প্রসঙ্গে ওই কথাটা অ্যাকচুয়ালি বলা উচিত ছিল, তো ওখানে যখন যাব তখন ধরতে পারবে। আচ্ছা, ইউজুয়ালি দ্য ওনার, স্যার, হ্যাঁ বলো। বলছি অনেকগুলো কোম্পানি আছে না যেগুলো বলে আমার মানে কোনো কাস্টমার যদি থাকে যে সে এত স্কোয়ার ফিটের দোকান দিক, তাকে টোটাল মালটা দিয়ে দেওয়া হবে, সেখান থেকে বেচা কেনা করে তার প্রফিট রেখে দেবে, আর বাকি দিয়ে দেবে। ওগুলো কি চেন মার্কেটিং এর মধ্যে পড়ে? আমাকে আরেকটু বলো তো খুলে, আমি তোমার কথা ঠিক বুঝতে পারলাম না। অনেক শাড়ি কোম্পানি, তারপরে কসমেটিক এর কোম্পানিগুলো আছে না যেগুলো আহ, ওরা বলে যে কোনো মানে দোকান, ছাদ দেওয়া দোকান থাকলে আর হচ্ছে গিয়ে ট্রেড লাইসেন্স কি সব থাকলে পারে হুম ওরা হচ্ছে গিয়ে সব প্রোডাক্ট দিয়ে দেবে, আর হুম। কিছু টাকা অ্যাডভান্স করতে হয়। তো ওগুলো কি চেন মার্কেটিং এর মধ্যে পড়ে? হ্যাঁ 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 হ্যাঁ, চেন মার্কেটিং এর মধ্যে পড়ে, এক্স্যাক্টলি চেন মার্কেটিং এর মধ্যে পড়ে এগুলো। ওইগুলো অনেকটা ফ্র্যাঞ্চাইজি স্টোরের মধ্যে পড়ে, ঠিক আছে? চেন মার্কেটিং তুমি বলতে পারো, কিন্তু ফ্র্যাঞ্চাইজি বলে ভালো হবে। তুমি কি করছো, তুমি জাস্ট দোকান দিচ্ছ, তাই না? মনে করে দেখো চেন ফ্র্যাঞ্চাইজি স্টোরটা, তুমি জাস্ট দোকান দিচ্ছ, এই যে তুমি জাস্ট দোকানটা দিচ্ছ, ঠিক আছে? এই যে তুমি জাস্ট দোকান দিচ্ছ বিক্রি করার জন্য, ব্র্যান্ড কার, ব্র্যান্ড অন্যের, তাই না? ব্র্যান্ড অন্যের, তো ওটাকে অ্যাকচুয়ালি ফ্র্যাঞ্চাইজি, তুমি ফ্র্যাঞ্চাইজি নিচ্ছ। হুম, আচ্ছা। তো এক্সাম্পল হচ্ছে কিরানা স্টোর, মেডিসিনের দোকান, মানে কিরানা স্টোরটাই মেইনলি এখানে, ঠিক আছে? তো এটা হচ্ছে এক্সাম্পল। আচ্ছা, এবারটা বলছি কনভেনশনাল সুপারমার্কেট। কনভেনশনাল সুপারমার্কেটটা কি? The store provides a large variety of grocery, meat, dairy products, cosmetics, toiletry, etc. দেখো, এবারটা আমি যে বলেছিলাম প্রথমে যে তোমাদের আহ, এইখানে প্রত্যেকটা পয়েন্টে একটির সাথে একটির সাথে একটা 19-20 পার্থক্য হবে, ঠিক সেম জিনিসটা হচ্ছে এখানে। তুমি পড়লে যে স্টোর আর উইথ লিমিটেড রেঞ্জ অফ গ্রোসারি এন্ড আদার মেইনলি রিলেটেড টু ফুড। পরেরটা আসো, দেখো অনেকটা কাছাকাছি জিনিসই বলছে, যে স্টোর প্রোভাইডস এ লার্জ ভ্যারাইটি অফ গ্রোসারি, মিট, ডেয়ারি প্রোডাক্ট, কসমেটিক্স, টয়লেট্রি এক্সেট্রা। এই ধরনের দোকানে বড় আকারের, এখানে ছিল ছোট আকারের, এই দেখো লিমিটেড রেঞ্জ ছিল, এখানে হচ্ছে লার্জ ভ্যারাইটি, ঠিক আছে? লার্জ রেঞ্জের আসছে। সেম গ্রোসারি প্রোডাক্ট, মাংস, ডেয়ারি প্রোডাক্ট, দুগ্ধ জাতীয় কোনো পণ্য, যেমন দুধ আছে, পনির বা আইসক্রিম, এগুলো। কসমেটিক, টয়লেটারি প্রোডাক্টগুলো বিক্রি হয়। দ্য স্টোর ইজ অর্গানাইজ ইনটু ডিফারেন্ট ডিপার্টমেন্ট। এই ধরনের দোকানগুলো বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ হয়, এখানে ডিপার্টমেন্ট ভাগ করা থাকে। ইট ইজ এ সেলফ সার্ভিস স্টোর উইথ হেল্পার। এইগুলো সেলফ সার্ভিস স্টোর হয়, হেল্পাররা থাকে এখানে। সেলফ সার্ভিস মানে, সেলফ সার্ভিস স্টোর বলতে কি বোঝাচ্ছে এখানে বলো? সেলফ সার্ভিস বলতে কি বোঝাচ্ছে? কাস্টমাররা নিজেরাই নিজেদের পছন্দ মতো জিনিস নিয়ে নেবে।
আর হেল্পার এখানে কি হিসাবে আছে, মানে উইথ হেল্পার কথাটা লেখা আছে, এই কথাটা মানেটা কি? হ্যালো, স্যার সেলফ মানে তো নিজস্ব না, নিজস্ব পরিষেবা। হ্যাঁ সেলফ হ্যাঁ, মানে তো নিজস্ব। ওটা বলেছে, এবারে আমাকে লাইনটা মানে বলো, ইট ইজ এ সেলফ সার্ভিস স্টোর উইথ হেল্পার, তাহলে হেল্পার এখানে কি করছে, বা হেল্পার বলতে আমি কাকে বোঝাচ্ছি? বলো। হ্যালো, অ্যাসিস্টের জন্য সে যদি কোনো অ্যাসিস্ট করতে চায়। নেটে কি সমস্যা স্যার হচ্ছে, একটু নেটে কি সমস্যা হচ্ছে? আর নেটওয়ার্কে একটু প্রবলেম করছে, একটু ইস্যু হচ্ছে। বুঝতে পেরেছি, আমার এখানে নেটটা কোনো রকম হচ্ছে। স্যার বড় বড় মলগুলোতে যে জিনিসপত্রগুলো সাজানো থাকে হ্যাঁ, অ্যাকচুয়ালি ঠিকই বলছো তোমরা, যে এই ধরনের সুপার মার্কেট, এটা কিন্তু সুপার মার্কেটে চলে আসে, এই ধরনের সুপার মার্কেটে সাধারণত এইগুলো সেলফ ওরিয়েন্টেড হয়, মানে তুমি নিজেই প্রোডাক্টগুলো নিচ্ছ এবং তোমাকে হেল্পার আছে, হেল্পার এখানে কি করছে, তোমাকে সাজেস্ট করছে। সেলস অ্যাসোসিয়েট, রিটেল সেলস অ্যাসোসিয়েট, তোমরা যেই বিজনেসে মানে যেই কাজ তোমরা যদি চাকরি করো, প্যান্টালুন, বিগ বাজার, শপার স্টপ, বাজার কলকাতা, রিলায়েন্স ট্রেন্ড, এখানে যদি তোমরা চাকরি করো, তোমরা তোমরা যেখানে চাকরি শুরু করবে সেটা কিন্তু এই সেলস অ্যাসোসিয়েট হিসেবে চাকরি শুরু করবে। তোমাদের কাজ থাকবে কাস্টমারকে তাদের পছন্দের প্রোডাক্টটাকে তার হাতের সামনে তুলে ধরা। আচ্ছা, এক্সাম্পল হচ্ছে আপনা বাজার, মোর, রিলায়েন্স ফ্রেশ, এক্সেট্রা, এটা উদাহরণ। কম্বিনেশন স্টোর, কম্বিনেশন স্টোর আমি একই কথা বারবার করে বলবো না, এইখানে তুমি যা পড়েছো তার আরো বড় আকারে জিনিসটা এখানে আছে, ঠিক আছে? ইট ইজ এ কম্বিনেশন অফ সুপার মার্কেট এন্ড জেনারেল মার্চেন্ডাইজ, ঠিক আছে? এটা কম্বিনেশন মানে ওইটারই যা তুমি এখানে পড়ে এখানে দেখলে সেইটারই আরো বড় করে দেখো, এইখানে ছিল লিমিটেড রেঞ্জ, এখানে আসছে লার্জ ভ্যারাইটি অফ, মানে লার্জ ভ্যারাইটি, এখানে তার থেকেও বড়। The merchandise will range from food, grocery, bakery to footwear, apparel and electronic goods. মানে এখানে শুধু গ্রোসারি ফুড আইটেমই থাকবে না, বেকারি আইটেমই থাকবে না, এখানে জুতো থাকতে পারে বা ইলেকট্রনিক গুডস থাকতে পারে, বিভিন্ন জামা কাপড় থাকতে পারে, এগুলো থাকতে পারে এখানে। দ্য স্টোর ইজ অলসো অর্গানাইজ ডিপার্টমেন্ট, এখানেও ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করা থাকে। ইট মোস্টলি সেলফ সার্ভিসেস বাট উইথ এফিশিয়েন্ট অ্যান্ড এফেক্টিভ সেলস পার্সন হেল্পিং ইউ অ্যারাউন্ড। এখানেও তোমাকে সেলফ সার্ভিস হিসাবে এখানে তুমি ঢুকবে কেনাকাটা করতে গেলে, এবং খুব ভালো বা মানে খুব ভালো সেলস পার্সন তোমাকে হেল্প করার জন্য এখানে থাকবে। দে হ্যাভ ভেরি লার্জ স্টোর এরিয়া অফ 30,000 to 1 লাখ স্কোয়ার ফিট। এই ধরনের কম্বিনেশন স্টোর গুলো সাধারণত 30,000 থেকে 1 লাখ স্কোয়ার ফিটের মধ্যে হয়। তোমাদের এখানে যদি প্রশ্ন থাকে, সাপোজ এখান থেকে যদি প্রশ্ন আসে, তোমাদের প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে যে 30,000 to 1 লাখ স্কোয়ার ফিটের মধ্যে কোন দোকানটা মানে কোন স্টোরটা হয়, কম্বিনেশন, কনভেনশনাল, কনভেনিয়েন্স নাকি হাইপার মার্কেট। তোমাদেরকে কম্বিনেশন স্টোরে টিক দিতে হবে। বুঝতে পেরেছো? কারোর কোনো এই মেয়েগুলো কোনো কথা বলছে না, শিবানী তোমার কোনো গলা পাচ্ছি না কেন? তুমি তোমার জন্য মানে তুমি যেই চাকরির জন্য নিজেকে ভাবছো, সেখানে তুমি বলবে, বাকিরা চুপ হয়ে যাবে। পুলিশের চাকরির জন্য খুঁজছো না তুমি, সেখানে তুমি মেয়েরা চুপ যে করে থাকো আছে কেন? আমাদের সঙ্গে সেটাই বোঝা যায় না স্যার। হ্যাঁ, এদিকেও পুলিশের মেয়েরা যে চাকরির জন্য আমাদের সাথে খুঁজছে। কাজ করছে সেটা বোঝা যায় না স্যার। স্যার একদম লাস্টের যে পয়েন্টটা আপনি বললেন, উড ইউ প্লিজ রিপিট ইট অ্যাগেইন? হ্যাঁ, দে হ্যাভ ভেরি লার্জ স্টোর এরিয়া অফ 30,000 to 1 লাখ স্কোয়ার ফিট। এই ধরনের তো এমসি দোকানগুলো, কোশ্চেনের ব্যাপারে যেটা বলেন হ্যাঁ, যে কোশ্চেন আসতে পারে। কোশ্চেন ব্যাপারে এরকম থাকতে পারে যে 30,000 থেকে 1 লাখ স্কোয়ার ফিটের মধ্যে কোন দোকানটা হবে, দিয়ে দিলে হয়তো কনভেনিয়েন্স স্টোর, ফুল লাইন ডিসকাউন্ট স্টোর, হাইপার মার্কেট, কম্বিনেশন স্টোর। তোমাকে তখন কম্বিনেশন স্টোরে টিক দিতে হবে।
ঠিক আছে, এরম টাইপের ঠিক আছে স্যার, বুঝতে আসতে পারে। পেরেছি। মানে তোমাকে বলবে না যে কম্বিনেশন স্টোরের বৈশিষ্ট্য লেখো, এরকম তোমাদের একদমই বলবে না। ইভেন আমিও তোমাদেরকে বলবো না, যদি তোমাদেরকে এক্সাম নিই কোনো সময়, আমি তোমাদেরকে বলবো না একদমই যে তুমি বৈশিষ্ট্য লেখো, কিন্তু আমি এরকম কোশ্চেন দিতে পারি বা আমি বলতে পারি। Okay. আচ্ছা, হাইপার মার্কেট অর সুপার সেন্টার কাকে বলে? It is a variety of combination store. It has also discount format. হ্যাঁ, এইগুলোতে ডিসকাউন্ট থাকে অনেক সময়। দেখবে বিগ বাজারে প্রতি বৃহস্পতিবার অনেক ডিসকাউন্ট দেয়, একটু এক্সট্রা ডিসকাউন্ট। বিগ বাজারে দেখবে কম বেশি ডিসকাউন্ট থাকে অনেক কিছুর উপর। তাছাড়া প্রতি বৃহস্পতিবার ওরা একটু ডিসকাউন্টটা ওরা বেশি দেয়, বিভিন্ন জিনিসের উপর একটু বেশি ডিসকাউন্ট দেয় ওরা বৃহস্পতিবার করে। স্যার বৃহস্পতি দেয় কেন স্যার? যাই না, নির্দিষ্ট ডে ওরা ধরে রেখেছে। এটা একটা মার্কেটিং, ওয়ান কাইন্ড অফ মার্কেটিং এটা, ঠিক আছে? মার্কেটিং নিয়ে আমি পরে তোমাদের সাথে মানে বোঝাবো মার্কেটিং না অনেক কিছু। তো যাক, এটা এক ধরনের মার্কেটিং। এই যে আমি তোমাদেরকে বলছি যে বৃহস্পতিবার ওরা একটা ডিসকাউন্ট দেয়, তো যদি ওরা ডিসকাউন্ট না দিত বিগ বাজার, তো আমি কি বলতাম এই কথাটা? আর আমি বললাম বলে তুমি জানলে না যে বিগ বাজার বৃহস্পতিবার ডিসকাউন্ট দেয় ওদের, কি বৃহস্পতিবার না বুধবার যেন, যাই হোক একটা একটা দিনে ওরা বেশি ডিসকাউন্ট দেয়। সেদিন কিন্তু যাওয়া প্রচুর- যাবে হ্যাঁ, ইনফরমেশন। অবভিয়াসলি সেদিন অনেক লোক যায় যারা বিগ বাজার থেকে কেনাকাটা করে, বা যাদের কাছাকাছি বিগ বাজার আছে তারা কিন্তু ওই দিন যে অনেক কিছু সস্তায় নিয়ে আসে। তো এটা ওয়ান কাইন্ড অফ মার্কেটিং। মার্কেটিং না হলে এই যে যদি না করতে আমি তোমাকে বলতামই না, বা তোমার কোনো উৎসাহই জাগতো না, বা তুমি হয়তো এই যে শুনলে তুমি অন্য কাউকে বলবে যে যে বিগ বাজারে যায় বা যার বাড়ি বিগ বাজার কাছাকাছি, তাকে যে বলবে জানিস তোদের এখানে বৃহস্পতিবার দিন তো বিভিন্ন সেল থাকে, যাস না কেন? সে আবার দেখবে হ্যাঁ তাহলে তো যাই, ঠিকই বলেছে, আমি কোনো খেয়াল করিনি, যাই তাহলে। সে কাস্টমার পেয়ে গেল, বিগ বাজার কিন্তু কাস্টমার পেয়ে গেল। তো এটা হচ্ছে মার্কেটিং। মার্কেটিং খুব খুব মানে খুব মজার জিনিস মার্কেটিংটা। মার্কেটিং অনেকে ভয় পায় মার্কেটিং এ, কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটিংটা খুব মজার জিনিস, মানে শেখার জন্য খুব মজা। কাজ করতে তোমার খুব এই মানে খুব হার্ড ওয়ার্ক, কিন্তু শেখার জন্য খুব মজার জিনিস মার্কেটিং, অনেক কিছু শেখা যায়। একটা মানুষের চরিত্র সম্পর্কে বুঝে নিয়ে তুমি কি করে প্রোডাক্টটাকে সেল করছো, এটাই মার্কেটিং। বা তুমি কি করে কাস্টমার বানাচ্ছ, এটা মার্কেটিং। যাই হোক, আমি পরে বলবো মার্কেটিং নিয়ে অনেক কথা। হ্যাভ সেভারাল ডিফারেন্ট এফিশিয়েন্ট সেলস পারসন থাকে। এক্সাম্পল বিগ বাজার, হাইপার সিটি। দেখো হাইপার মার্কেট বা হাইপার সিটি না, এখানে ভারতবর্ষে বিগ বাজার সবাই কম বেশি জানে, কিন্তু অ্যাকচুয়ালি হাইপার মার্কেট বলতে যেটা বোঝে সেটা কিন্তু বিভৎস বড়, বিশাল বড় দোকান, বিশাল বড়। মানে আমাদের সারা ভারতবর্ষে দুটো বা একটা আছে এরকম, হায়দ্রাবাদে মনে হয় একটা আছে হাইপার সিটি। ঠিক আছে, এই যে হাইপার সিটি কথাটা আছে। আমেরিকায় কিছু দোকান আছে। তোমরা গলফ খেলা দেখেছো তো? গলফ খেলাতে কি হয়, একটা ইলেকট্রিক কার থাকে না, ওই যে গলফ যারা খেলে তারা ইলেকট্রিক কারে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তাই না? তো আমেরিকায় কিছু মার্কেট আছে, যেই মার্কেটে তুমি যদি কেনাকাটা করতে চাও, তোমাকে ওরা ওই একটা কার, ইলেকট্রিক কার তোমাকে দেবে। তার মানে ভাবো যে একটা দোকান কত বড় হলে সেই দোকানের যারা কাস্টমার তাদেরকে ইলেকট্রিক কার দিচ্ছে কেনাকাটা করার জন্য, মানে হেঁটে তুমি কভার করতে পারবে না। ধরো তোমাদের একটা পাড়ার মতো করে একটা দোকান, তুমি পাড়া কি কভার করতে পারবে হেঁটে একবারে? তোমার পা ব্যথা হয়ে যাবে রীতিমতো। তো ওই জন্য তোমাকে গাড়ি দেওয়া হয়। তার মানে বুঝতে পারছো কত বড় দোকান হবে ওটা, হাইপার সিটির দোকানগুলো কত বড় হয়। আমেরিকায় আছে অনেকগুলো। তো এইটা হচ্ছে হাইপার মার্কেট বা সুপার সেন্টার বলা হয় এগুলোকে। স্যার আমাদের দেশেও আছে এরকম? আমাদের দেশে মানে একটা হায়দ্রাবাদে আছে, আমার ঠিক খেয়াল নেই। আমি অ্যাকচুয়ালি এমবিএ সময় পড়েছিলাম, খুব সম্ভবত হায়দ্রাবাদে একটা বা দুটো আছে এরকম, কিন্তু খুব কম। আচ্ছা। আমাদের এখানে অত কাস্টমারও নেই, মানে ওরম টাইপের কাস্টমার নেই যারা অতটা কিনবে। আমেরিকায় আছে, ভালো ভালো বড় বড় উন্নত দেশগুলোতে আছে। আচ্ছা, এরপর হচ্ছে স্পেশালিটি স্টোর। স্পেশালিটি স্টোর হচ্ছে কোনগুলো? হ্যাঁ বলো, কিছু বলছো? স্যার এই হাইপার মার্কেট আর সুপার মার্কেটের মধ্যে মানে এরকম মেজর ডিফারেন্সটা কি হচ্ছে তাহলে? এটা অনেক বড়, এখানে বেসিক্যালি মেজর ডিফারেন্স সেরকম নেই, এখান থেকেও এটা বড়। দেখো এইটা হচ্ছে ধরো 100, এটা 1000, এটা 1,00,000, বা এটা ধরো 50,000, এটা 2,00,000। ঠিক আছে, এই হিসাবে তুমি এবারটা তুমি যদি
ভাবো তো কতটা ডিফারেন্ট, তুমি বুঝতে পারছো? এই ডিফারেন্ট গুলো আসছে এখানে, আর কিছু নেই, জিনিস সেম, সবগুলোতেই কিন্তু প্রোডাক্ট বিক্রি হচ্ছে, হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে জিনিসগুলো বাড়ছে, এখানে যেটা ছিল তার থেকে বেশি এখানে, তার থেকে বেশি এখানে, শুধু বেশি না, আহ, তুমি সেলের ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে, সেলিং ওয়েদারটা, তুমি এখানে ঘুরে ঘুরে প্রোডাক্ট কিনতে পারছো, তারপরে তুমি এখানে হেল্পিং হ্যান্ড পাচ্ছ। এখানে কি হচ্ছিল, এখানে তুমি যে বল দাদা আমাকে 10টা ডিম দিন, যে দাঁড়িয়ে আছে, আচ্ছা তুমি যে দাঁড়িয়ে আছো, তুমি বলো 10টা ডিম দিন, সে 10টা ডিমের জন্য দাঁড়িয়ে আছে, সে হয়তো তোমার পাশ থেকে অন্য একটা কাস্টমার আসলো, এসে সে আগে একটা শ্যাম্পুর প্যাকেট নিয়ে সে চলে গেল, তুমি ভাবছো যে কি ব্যাপার, আমি দাঁড়িয়ে আছি, আমাকে আগে না দিয়ে তাকে দিল, এরকম হয় না আমাদের? তো এখানে তুমি সেরকম ভাবে কাস্টমারকে কাস্টমারের মতো ওরা করে, এই জন্য এখানে লিখেছে যে কাস্টমার সার্ভিস ইজ অ্যাভারেজ, খুব ভালো সার্ভিস না কাস্টমারের, এইখানে তার থেকে একটু ভালো পাবে, এখানে তার থেকেও ভালো সার্ভিস পাবে, এখানে তার থেকে আরো ভালো সার্ভিস পাবে, প্লাস এখানে কিছু ডিসকাউন্টও পাবে, ইট হ্যাজ অলসো ডিসকাউন্টেড ফরম্যাট, এখানে ডিসকাউন্ট পাবে। তো বুঝতে পারছো, এইগুলো হচ্ছে বেসিক্যালি এই পার্থক্য, খুব বেশি পার্থক্য, আমি ওই জন্য প্রথমের দিকেই বলছিলাম যে 19 কোটি পার্থক্য হবে, এইগুলো তোমাকে স্যার খুব বেশি জানতে হবে না। হ্যাঁ বলো। একদিন স্যার ডিসকাউন্ট একটু বোঝাবেন আমাদের, ডিসকাউন্টটা একদম আসলে কি দাম একদম সত্যিকারের কম না ডিসকাউন্ট ডিসকাউন্ট রেখে? নিয়ে তোমাদেরকে আমি অনেক কিছু বোঝাবো, রিটেলে যখন ক্লাস করছে তোমাদের ডিসকাউন্ট নিয়ে জানা তোমাদের উচিত, এবং শুধুমাত্র রিটেলের জন্য না, তোমরা তো ঈদের সময় বা পুজোর সময় তো তোমরা কেনাকাটা করো না, তো তোমাদের নিজেদের জন্য, নিজেদের পরিবারের জন্য এইটা বোঝা উচিত যে কোন ডিসকাউন্টে কিনলে আমার লাভ, কোন ডিসকাউন্টে কিনলে কোম্পানির লাভ হচ্ছে, আমার ক্ষতি হচ্ছে, বা কোম্পানি ডিসকাউন্ট দিয়ে কিভাবে আমাদের কাছ থেকে আরো বেশি টাকা নিচ্ছে। ঠিক আছে, আমরা ভাবছি যে আমরা লাভ করছি ডিসকাউন্ট পেয়ে, অ্যাকচুয়ালি কোম্পানি লাভ করছে, আমাদের কাছ থেকে বেশি টাকা খরচ হচ্ছে, কি কি ভাবে আছে। তারপরে আপ টু 50% মানে কি, ফ্ল্যাট 50% মানে কি, বাই ওয়ান গেট ওয়ান, বাই টু গেট ওয়ান, বাই টু গেট টু, এইগুলোর কি ফান্ডা। তারপরে তোমার পুজোর সময় অনেক সময় অনেক অফার দেয়, যে 3,000 টাকা কেনাকাটা করলে 1,000 টাকার গিফট কুপন পাচ্ছেন আপনি, বা আপনি লটারি, অনেক সময় লটারি কাটে না পুজোর সময়, তো লটারি কি ফান্ডা থাকে, এই জিনিসগুলো সব বোঝাবো, সব বোঝাবো। ঠিক আছে, কোনো চিন্তা নেই, একদম মানে শুরু হলো না, আমি তো বেসিক জিনিসটা পড়াচ্ছি, তোমাদের হাতে প্রচুর সময় আছে, তো কোনো চিন্তা নেই, আমি সব বোঝাবো। আচ্ছা, স্পেশালিটি স্টোর, এটা একটু আলাদা ওদের থেকে। দিস স্টোর কনসেন্ট্রেট অন সেলিং ওয়ান গুডস অর সার্ভিস লাইন সাচ এস অ্যাপারেল অর এক্সেল। এই স্পেশালিটি স্টোর গুলো কি, এরা বেসিক্যালি একটা লাইনে ওরা প্রোডাক্ট বিক্রি করে, যেমন যেমন সবাই শ্রীলেদারে গেছে, তো শ্রীলেদারে কি সবাই গেছো? স্যার আমি গেছি স্যার। গেছি স্যার। তো শ্রীলেদার কি বিক্রি করে, শ্রীলেদার কি বিক্রি করে? স্যার জুতো, বেল্ট, ব্যাগ। চামড়ার চটি, চামড়ার বেল্ট, চামড়ার মানি ব্যাগ। এইগুলো কিসের মধ্যে পড়ে, মানে কোন কোন কিসে, মানে কি কিনে, মানে এইগুলো কাঁচামাল কি, এই যে বলছো ব্যাগ, বেল্ট, জুতো, এগুলো কাঁচামাল কি ম্যাক্সিমাম? চর্মজাত চামড়া, চামড়া। চামড়া, চামড়া। কিন তো এই যে এখানে বলছে না, দিস স্টোর কনসেন্ট্রেট অন সেলিং ওয়ান গুডস অর সার্ভিস লাইন, তার মানে কি, তার মানে এরা বেসিক্যালি চামড়ার প্রোডাক্ট বিক্রি করে, শ্রীলেদার বেসিক্যালি চামড়ার প্রোডাক্ট বিক্রি করে, চামড়ার জ্যাকেট, চামড়ার জুতো, চামড়ার বেল্ট, চামড়ার মেয়েদের ভ্যানিটি ব্যাগ, যা যা হতে পারে, মেয়েদের চামড়ার জুতো, ছেলেদের চামড়ার জুতো, চটি, যাই যাই হোক না কেন, বেসিক্যালি চামড়া। হ্যাঁ, মোজাও আছে, তার ছেলেদের ওরা জুতোর রঙও বিক্রি করে, কিন্তু ওদের মেন ফোকাস হচ্ছে চামড়া। পিসি চন্দ্র জুয়েলার্স ওরা কি করে, পিসি চন্দ্র জুয়েলার্স সোনার গয়না বিক্রি করে। সোনা গয়না বিক্রি করে, ওদের মেন ফোকাস হচ্ছে সোনা, হিরেও আছে, হিরে, তামা, রূপো আছে, কিন্তু ওদের মেন ফোকাস হচ্ছে সোনা। সোনার উপরে যা যা হতে পারে, সোনার নথ, তারপর সোনার কানের দুল, সোনার হিরের সোনার আংটি, নেকলেস, বালা, তারপরে পায়ের নুপুর, যা যা হতে পারে আর কি মেয়েদের, বা A to Z। A to Z, হ্যাঁ, কিন্তু মেন ফোকাস হচ্ছে সোনা। ঠিক আছে,
গোল্ড। তো এইগুলোকে বলে স্পেশালিটি স্টোর, ঠিক আছে। আচ্ছা, ইট ক্যান বি স্মল স্টোর লাইক ইউর লোকাল জুয়েলারি স্টোর অর এ বাটা শোরুম। এইগুলো সাধারণত ছোট দোকান হতে পারে, যেমন তোমার পাড়ার জুয়েলারি দোকান বা বাটার শোরুম, বাটার দোকানগুলো থাকে এরকম। ইট ক্যান অলসো বি এ হিউজ মল বেস স্টোর। এগুলো অনেক সময় মলের মধ্যেও থাকে এই দোকানগুলো, ঠিক আছে। আচ্ছা, ডিপার্টমেন্টাল স্টোর কাকে বলে? It is large retail store with expensive assortment of goods and services. এই ধরনের দোকানগুলো অনেক বড় হয় এবং খুব এক্সটেন্সিভ। আচ্ছা, এরা এবং এদের যে পণ্যগুলো থাকে না, পণ্যগুলো একটু ভালো দামের হয়, ঠিক আছে, ভালো ভালো কোয়ালিটির পণ্য হয়, ঠিক আছে, এবং লার্জ দোকান হয়, অনেক বড় দোকান হয়, যেমন শপার স্টপ, লাইফস্টাইল, প্যান্টালুনস, ওয়েবসাইট, এইগুলো। The store is organized departmental wise like women's wear, home furnishing, kids wear, etc. এই ধরনের দোকানগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ হয়। দেখো, ডিপার্টমেন্ট ওয়াইজ প্রথম থেকেই তুমি পড়েছো, এইগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ হয়। যেমন ডিপার্টমেন্ট কিছু ভাগ করা থাকে, ডিপার্টমেন্ট, লেডিস ডিপার্টমেন্ট, মেন্স ডিপার্টমেন্ট, কিডস ডিপার্টমেন্ট ভাগ করা থাকে। আবার মেন্স ডিপার্টমেন্টের মধ্যেও ভাগ থাকে, যেমন মেন্স ডিপার্টমেন্টের মধ্যে থাকে ফর্মাল 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 ওয়্যার, ক্যাজুয়াল ওয়্যার, দুটো ভাগ থাকে। লেডিস ডিপার্টমেন্টের মধ্যে ভাগ থাকে তোমার এথনিক ওয়্যার, ওয়েস্টার্ন ওয়্যার, এরকম ভাগ থাকে। আমি ভাগগুলো নিয়ে পরে বোঝাবো। জামা কাপড়ের পার্থক্য বা কি কি সাইজ হয়, কিরকম সাইজের কি মানে হয়, এগুলো সব পরে বোঝাবো। আচ্ছা, তো ইট ইজ ওয়ান অফ দ্য কি লার্জ স্টোর ইন এ মল। এইগুলো সাধারণত কোনো মলের মধ্যে সবচেয়ে বড় দোকান হয়। প্রাইজিং ইজ মিডিওকার টু অ্যাবাভ এভারেজ। এই ধরনের দোকানগুলোতে প্রাইজিং সাধারণত একটু হাই এবং বেশ হাই প্রাইস থাকে এইখানকার জামা কাপড়গুলোতে। সার্ভিস লেভেল ইজ মিডিয়াম টু হাই। সার্ভিস লেভেলও সেখানে ওরকমই থাকে। এক্সাম্পল ওয়েবসাইট, শপার স্টপ, লাইফস্টাইল, এক্সেট্রা। ফুল লাইন ডিসকাউন্ট স্টোর। ফুল লাইন ডিসকাউন্ট স্টোর হচ্ছে it sells a large variety of product for less than conventional price. এই ধরনের দোকানগুলো বিশাল টাইপ, মানে বিভৎস বড় কোয়ান্টিটিতে এরা প্রোডাক্ট বিক্রি করে কনভেনশনাল প্রাইস, মানে এমআরপি থেকে কম দামে, ঠিক আছে। এক্সাম্পল ওয়ালমার্ট। ওয়ালমার্ট কি বলতো? ওয়ালমার্ট কোন কোম্পানি, কোথাকার কোম্পানি, কেউ বলতে পারবে? কোনো আইডিয়া ওয়ালমার্ট কোথাকার কোম্পানি? স্যার ওয়ালমার্টের মতো তো আরেকটা কোম্পানি আছে লাইক ডিমার্ট। আলাদা কোম্পানি। ওয়ালমার্টের মতো একটা কোম্পানি আছে, তা যাও হতেই পারে। ওটাও তো স্যার সারা বছর 50% ডিসকাউন্ট থাকে। হ্যাঁ, আমি সেটা বলছি, আমি বলছি ওয়ালমার্ট কোথাকার কোম্পানি। ওয়ালমার্ট আলাদা, তো ওই জন্য ওয়ালমার্ট কথাটা আমি নিলাম এখানে। ওয়ালমার্ট কোথাকার কোম্পানি কে জানে? ওয়ালমার্টের একটা নির্দিষ্ট ভ্যালু আছে, আমি ওই ভ্যালুর জন্য নিলাম, আমি বলছি ভ্যালুটা কি। যে যাক, ওয়ালমার্ট কোথাকার কোম্পানি? আন্দাজ আন্দাজ না পারলে আন্দাজ তো করো, ভুলভাল বলো, কিছু অসুবিধা নেই। স্যার হ্যাঁ হ্যাঁ আমেরিকা। হ্যাঁ, ওয়ালমার্ট আমেরিকান কোম্পানি। ওয়ালমার্টের কথাটা আমি এখানে কেন হাইলাইট করছি, কারণ ওয়ালমার্ট হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় স্টোর বেস রিটেল কোম্পানি। আমি আবার বলছি, ওয়ালমার্ট পৃথিবীর মধ্যে সবচাইতে বড় স্টোর বেস রিটেল কোম্পানি, ঠিক আছে। মানে বুঝতে পারছো? মানে হচ্ছে ওয়ালমার্ট এমন একটা মাল্টিন্যাশনাল কোম্পানি যেই কোম্পানির দোকান সারা পৃথিবী জুড়ে আছে, এবং সবচাইতে বেশি এবং সবচাইতে বড় দোকানের কোম্পানি হচ্ছে ওয়ালমার্ট। ওয়ালমার্টের মতো বিজনেস পৃথিবীতে কোনো দোকানের, কোনো কোম্পানির নেই, কোনো রিটেল কোম্পানির নেই। বুঝতে পেরেছো? মানে পৃথিবীর কোনো কোম্পানির নেই বলতে আমি সেই সব কোম্পানিকে বলছি যেসব কোম্পানির দোকান আছে। যেমন ধরো শপার স্টপ, প্যান্টালুনস দোকান আছে না, প্যান্টালুনসের দোকান আছে, রিলায়েন্স ট্রেন্ডের দোকান আছে, তুমি দোকানে যে কেনাকাটা করো। রিলায়েন্স ফ্রেশ আছে, বিগ বাজার আছে, বিগ বাজারে তুমি বিগ বাজারে যে কেনাকাটা করছো, তো বিগ বাজার একটা
কোম্পানি, রিলায়েন্স একটা কোম্পানি, তো সেরকম ওয়ালমার্ট একটা কোম্পানি। বুঝতে পেরেছো? তো ওয়ালমার্ট এটা কিন্তু ইন্টারভিউতে আসার মতো কোশ্চেন। ইন্টারভিউতে তো জিজ্ঞেস করতে পারে যে স্টোর বেস রিটেলের মধ্যে কোন কোম্পানি সবচাইতে বড়, ঠিক আছে? এই প্রশ্ন কিন্তু করতে পারে। তো উত্তর হবে ওয়ালমার্ট। কোনো কোশ্চেন, কোনো প্রশ্ন? না স্যার। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। খেয়াল করুন অনেকটা বেজে গেছে, আমার একটা ক্লাস নিয়ে আছে। ঠিক আছে, আচ্ছা সবাই ক্যামেরাটা অন করো, আমি স্ক্রিনশট নেব। সবাই ক্যামেরা অন করো। বাকিরা সজল, তাপস তোমাকে দেখা যাচ্ছে না, অন্ধকার, ঘুরঘুটি অন্ধকার হয়ে গেছে। এবার ঠিক আছে। দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এবার এবার ঠিক আছে। হ্যাঁ দেখা যাচ্ছে। নিহার, আচ্ছা। আহ, নবানিতা, নবমিতা, সজলকে দেখা যাচ্ছে না, সঙ্গীতা, হ্যাঁ ওকে, হ্যাঁ সজল, ওকে ঠিক আছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ, ওকে তাহলে রাখছি, ভালো থেকো।